হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের লেকচার 1 শুরু করব। আজকে আমরা পর্যায় সারণী নিয়ে কিছু প্রাথমিক আলোচনা করব। ইলেকট্রন বিন্যাস এর একটা জেনারেল রুল দেখব, তারপরে কিছু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখব, আর হলো পর্যায় গ্রুপ নির্ণয় শিখব। চলো শুরু করা যাক। ফার্স্টে আমি যেটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হলো পর্যায় সারণীতে আমরা সবাই জানি 7টা পর্যায় আছে, 18টা গ্রুপ আছে। তো এই 18টা গ্রুপের মধ্যে কিছু কিছু গ্রুপ আমাদের কিছু কিছু গ্রুপে কি কি মৌল আছে আমাদের মুখস্থ রাখতে হয়, কারণ অনেকগুলা ট্রেন্ড আসে, এই ট্রেন্ডগুলো লিখতে পারতে হয়। তো আবার অনেক সময় পজিশন যদি মুখস্থ থাকে তাহলে পর্যায় সারণীতে পর্যায় গ্রুপ অনেক সময় নির্ণয় করে বের করেও লেখা লাগে না, সরাসরি লিখে দেওয়া যায়। তো সেজন্য কিছু কিছু গ্রুপ কিছু কিছু পর্যায়ে আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। তো সেগুলো আমি লিখতে চাচ্ছি। তো দেখো আমি শুরু করি। আমরা জানি আমাদের এখানে পর্যায় সারণীতে গ্রুপ আছে হলো 18টা। ঠিক আছে, তাহলে আমরা আধুনিক পর্যায় সারণীর যে 18টা গ্রুপ আছে সেটা 1 2 3 করে লিখে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 দেখলাম। হ্যাঁ, এটা একটু ছোট করতে হবে কারণ ওই ডান সাইডে পর্যায় লেখার জায়গা রাখি নাই আমি। সরি। আর এই নিচে নিচে আমরা লিখতে চাচ্ছি পর্যায়গুলা। 1 2 3 4 5 6 7 হলো। এখন আমরা যে যে গ্রুপগুলো মুখস্থ রাখতে হবে সেগুলো আমি একটু বলে যাচ্ছি। দেখো, প্রথমে গ্রুপ ওয়ান জানি আমরা হাইড্রোজেন দিয়ে শুরু। হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, তারপরে ফ্রান্সিয়াম। অনেকে অনেক ছন্দ দিয়ে মনে রাখো, হ্যাঁ ঠিক আছে, তুমি মনে রাখতে পারো, সমস্যা নেই। কিন্তু আমি সরাসরি এইভাবেই মুখস্থ করছিলাম এবং আমি এইভাবে মুখস্থ করাটাকেই প্রেফার করি কারণ অনেক সময় ছন্দ মনে থাকে। ঠিক আছে, তো তোমার যেভাবে সুবিধা তুমি গ্রুপ ওয়ানটাকে মনে রাখবে, সমস্যা নেই, আমি ছন্দ শিখাবো না আর কি। আচ্ছা, দ্বিতীয়ত 2 নম্বর গ্রুপে আছে বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, তারপরে বেরিয়াম, তারপরে রেডিয়াম। 2 নম্বর গ্রুপ হইল। এবার আমরা যাবো 13 নম্বর গ্রুপে। আচ্ছা, একটা বক্স করে নিলে মেবি ভালো হইতো, আমি বক্স করে নিই, একটু ওয়েট করো। হ্যাঁ হ্যাঁ, আমি বক্স করে নিয়েছি। এখন দেখো, আবার শুরু করি। গ্রুপ 2 অব্দি লিখছিলাম, এরপর আমরা চলে যাব হলো গ্রুপ 13-এ। গ্রুপ 13 শুরু হয় হলো দ্বিতীয় পর্যায়ের বোরন থেকে। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এই অবধি মুখস্থ রাখলেই হবে। এই যে সপ্তম পর্যায়টা মনে রাখতে হবে না। তারপরে 14 নম্বর গ্রুপে হলো শুরু হয় কার্বন থেকে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপরে টিন, লেড। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। ওকে। 15 নম্বর গ্রুপে শুরু হয় নাইট্রোজেন থেকে। নাইট্রোজেন, ফসফরাস, সরি, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। অ্যান্টিমনি, বিসমাথ। অ্যান্টিমনি হলো স্টিবিয়াম, এটার ল্যাটিন নাম। অ্যান্টিমনি, বিসমাথ। 16 নম্বর গ্রুপে হলো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। 17 নম্বর গ্রুপেরটা সবার মুখস্থ থাকার কথা। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এইটা লাস্টেরটা সবার মনে থাকে, টেনেসিন। আর হলো এরপরে আসে নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপটা, সেটা শুরু হয় হলো হিলিয়াম দিয়ে। হিলিয়ামের পরে নিয়ন, তারপরে আর্গন, তারপরে ক্রিপ্টন, তারপরে জেনন, তারপরে রেডন, তারপরে অর্গানেশন। গেল, এই কয়েকটা তো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এছাড়াও দ্বিতীয় পর্যায়ের যে মাঝখানের গুলো আছে, দ্বিতীয় পর্যায়ে বলতেছি, চতুর্থ পর্যায়ে যে আছে, সেটা 3D গ্রুপ যে আছে ওইটা আমাকে একটু মুখস্থ রাখতে হয়। সেগুলো কি কি? স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিনিয়াম, সরি স্ক্যান্ডিনিয়াম বললাম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, তারপরে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন,
কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। 4D এলিমেন্টস গুলো মনে রাখতে হয়। মানে যে আমরা যখন গ্রুপ কেমিস্ট্রি পড়বো তখন ওই 4D এলিমেন্টস এর গলনাঙ্কের ক্রম আসতে পারে, সেক্ষেত্রে আমাকে 4D মনে রাখা বেটার। তো 4D এর ভিতরে কি কি আছে? স্ট্রনশিয়ামের পরে ইট্রিয়াম, স্ক্যান্ডিয়ামের নিচে, তারপর হলো জিরকোনিয়াম, জেড, জেড আর, তারপরে নায়োবিয়াম, তারপরে হলো মলিবডেনাম, ক্রোমিয়ামের নিচে মলিবডেনাম, তারপরে টেকনিশিয়াম, তারপরে রাদারফোর্ডিয়াম, তারপরে রোডিয়াম, তারপর নিকেলের নিচে হলো প্যালাডিয়াম, তারপরে কপারের নিচে হলো সিলভার, জিঙ্কের নিচে ক্যাডমিয়াম। ঠিক আছে? ইট্রিয়াম, জিরকোনিয়াম, নায়োবিয়াম, মলিবডেনাম, টেকনিশিয়াম, রাদারফোর্ডিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, সিলভার বা আর্জেন্টাম, ক্যাডমিয়াম। আচ্ছা, জিঙ্কের গ্রুপটাতে এর নিচে যেটা আছে ওইটা একটু মনে রাখতে হয়, ওই যে আমরা যখন ডি ব্লক কেমিস্ট্রি পড়বো তখন যা একটু কাজে লাগবে। সেক্ষেত্রে জিঙ্কের নিচে জিঙ্ক, ক্যাডমিয়াম, এরপরে হলো মার্কারি, এটা একটু মাথায় রাখবা। জিঙ্ক, ক্যাডমিয়াম আর হলো মার্কারি। নিকেলের গ্রুপটা এভাবে মনে রাখবা, নিকেল, প্যালাডিয়াম আর হলো প্লাটিনাম। আর আমার যে গ্রুপ 11 আছে, আমরা জানি এদেরকে মুদ্রা ধাতু বলে, ছোটবেলায় পড়ে আসছি। এই গ্রুপটা মুখস্থ রাখা বেটার। কপার, সিলভার, গোল্ড, আর একটা আছে কি রনজেনিয়াম আর্চ। ঠিক আছে? কপার, সিলভার, গোল্ড, রন, জেনিয়াম। আর আরেকটা জিনিস আমরা জানি, এটা এই কয়েকটা আমরা তো সবাই মুখস্থ রাখবো, মানে মোটামুটি অনেকটাই মুখস্থ রাখতে হচ্ছে। এরপরে আমাদের আছে হলো এই যে এই অংশটা দেখাচ্ছি, ভিন্ন কালার ইউজ করি। এই অংশটা ষষ্ঠ পর্যায়ের গ্রুপ 3, আর হলো সপ্তম পর্যায়ের গ্রুপ 3। ষষ্ঠ পর্যায়ের গ্রুপ 3 যেটা, ষষ্ঠ পর্যায়ের গ্রুপ 3 যেটা, এটা হলো ল্যান্থানাইট সিরিজ, ল্যান্থানাইট সিরিজ। আর সপ্তম পর্যায়ের গ্রুপ 3 যেটা, ওয়েট, সপ্তম পর্যায়ের গ্রুপ 3 যেটা, সেটা হলো আমার অ্যাক্টিনাইট সিরিজ। ল্যান্থানাইট সিরিজ কত থেকে কত পারমাণবিক সংখ্যা অবধি জানো? ল্যান্থানাইট সিরিজ হলো 57 থেকে 71 অবধি, আর অ্যাক্টিনাইট সিরিজটা হলো 89 থেকে 103। ওকে? আমরা প্রত্যেকটা গ্রুপের কিছু কমন নেম আছে, যেমন আমরা সবাই পড়ে আসছি ছোটবেলায় যে গ্রুপ 1 কে বলা হয় ক্ষার ধাতু, 2 কে মৃৎ ক্ষার ধাতু। তো ওইগুলো একটু নোট ডাউন করে রাখি ফর এমসিকিউ, এমসিকিউ এর জন্য আসতে পারে এগুলো। চলো শুরু করি। ইনিশিয়ালি গ্রুপ 1 এর, গ্রুপ 1 কে বলা হচ্ছে, আচ্ছা এইভাবে না লিখি, এভাবে লিখলে কনফিউশন ক্রিয়েট হবে। এভাবে লিখি, ক্ষার ধাতু বা অ্যালকালাই মেটালস, অ্যালকালাই মেটালস। এর গ্রুপ 1 এর হাইড্রোজেন ব্যতীত, গ্রুপ 1 এর হাইড্রোজেন ব্যতীত সকল পরমাণুকে আমরা কি বলতেছি? অ্যালকালাই মেটালস বলতেছি। অ্যালকালাই মেটালস কেন? কারণ হলো এরা হলো আমার পানিতে দিলে পরে ক্ষার তৈরি করে, এই কারণে। ক্ষার বললাম, ক্ষারক তৈরি করে, এই কারণে এদেরকে আমরা অ্যালকালাই মেটালস বলতেছি বা ক্ষার ধাতু। এরপরে মৃৎ ক্ষার ধাতু, অ্যালকালাইন আর্থ মেটালস, অ্যালকালাইন আর্থ অ্যালকালাইন আর্থ মেটালস। এরা কারা? এরা হলো গ্রুপ 2, গ্রুপ 2 এর সকলে, গ্রুপ 2 এর সকল হলো মৃৎ ক্ষার ধাতু। এরাও ক্ষার ধাতুর মতোই বিহেভিয়ার, মানে বিহেভিয়ার এবং কেমিক্যাল প্রপার্টি দেখায়, যে পানিতে দিলে পরে ক্ষার উৎপন্ন করে, সবাই না যদিও। আর হলো এদেরকে মাটিতে পাওয়া যায়, এজন্য এদেরকে বলা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। ওকে? তারপরে আমরা আসি হ্যালোজেনে। হ্যালোজেন কাদের বলা হয়? গ্রুপ 17, গ্রুপ 17। হ্যালোজেন মানে জানি কি? হ্যালোজেন মানে হলো সামুদ্রিক লবণ উৎপন্নকারী।
তো গ্রুপ 17-এর অনেকগুলো উপাদানকে সামুদ্রিক লবণের সাথে পাওয়া যায়, এই জন্য এদেরকে হ্যালোজেন বলা হয়। ঠিক আছে। সামুদ্রিক লবণ উৎপাদনকারী। এরপরে আসা হলো নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের অনেকগুলো নাম আছে, এক এক করে লিখতেছি আমি। নিষ্ক্রিয় গ্যাস এটাকে বলে, তাছাড়া বলে অভিজাত গ্যাস বা রয়্যাল গ্যাস। বানানটা সুন্দর করে লিখি একটু। অভিজাত গ্যাস, এগুলা ইংলিশে নাম আছে ইনার্ট গ্যাসেস বা ইনার্ট মানে নিষ্ক্রিয়। তারপরে আছে রয়্যাল গ্যাসেস, তারপরে আছে হইল নোবল গ্যাসেস। নোবল গ্যাসেস এরা কারা? আমরা সবাই জানি এরা হলো গ্রুপ 18। তারপরে তারপরে আছে আমার চ্যালকোজেন। চ্যালকোজেন এদেরকে বলা হচ্ছে আকরিক উৎপাদনকারী। আকরিক উৎপাদনকারী এরা কারা? এরা হলো গ্রুপ 16। গ্রুপ 16 অনেকগুলো মৌল বিভিন্ন ধাতুর আকরিক উৎপন্ন করে, এদেরকে এজন্য এদেরকে চ্যালকোজেন বলা হয়। এরপরে আছে হলো নিকটোজেন। নিকটোজেন বাংলাটা হলো শ্বাসরোধকারী। এরা কারা? এরা হলো গ্রুপ 15। গ্রুপ 15 এর নাইট্রোজেন গ্যাসটা শ্বাসরোধকারী, এই জন্য এটাকে নাম করা হয়েছিল এটা। ঠিক আছে, গ্রুপ 15। এরপরে আসে হলো আমার কয়েন মেটালস গুলা। কয়েন মেটালস বা মুদ্রা ধাতু। এরা কারা? গ্রুপ 11 এর রনজেনিয়াম ব্যতীত যে তিনটা মৌল আছে, এদেরকে প্রাচীনকালে মুদ্রা হিসেবে ইউজ করা হতো, এজন্য এদেরকে বলা হচ্ছে কয়েন মেটালস বা মুদ্রা ধাতু। এরপরে আছে হলো আমার রেয়ার আর্থ মেটালস। রেয়ার আর্থ মেটালস বা বিরল মৃত্তিকা ধাতু। এদের মধ্যে আছে হলো আমার ল্যান্থোনাইট সিরিজটা আছে না, ল্যান্থোনাইট সিরিজটা এর মধ্যে পড়ে। আরো দুইটা মৌল আছে, সেটা হলো স্ক্যান্ডিয়াম আর হলো ইট্রিয়াম। ল্যান্থোনাইট সিরিজের সাথে কারা আছে? আর স্ক্যান্ডিয়াম আর ইট্রিয়াম, এরা হলো বিরল মৃত্তিকা ধাতু। কিন্তু এখানে কিছু কথা আছে। কথাটা হইল ল্যান্থোনাইট সিরিজের একটা মৌল আছে প্রোমিথিয়াম, 61 নাম্বার পারমাণবিক সংখ্যা যার। প্রোমিথিয়ামটা হইছে কি, ওইটা রেয়ার আর্থ এলিমেন্ট হইলে পরেও ওইটাকে ল্যাবে তৈরি করা যায়। তাই হাজারি স্যারের বইতে একটা কথা লেখা আছে যে প্রকৃত পক্ষে, এই কথাটা লেখা আছে, প্রকৃত পক্ষে প্রকৃতিতে খনিজ রূপে প্রাপ্ত স্থায়ী বাস্তব বিরল মৃত্তিকা মূল 16টি। নর্মালি 17টা হওয়ার কথা ছিল, ল্যান্থোনাইট সিরিজে আছে 15টি, আর এখানে দুইটা 17টা। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে বিরল মৃত্তিকা ধাতু কতটি, মানে এগুলা মেডিকেলের টাইপের কোয়েশ্চেন, বিরল মৃত্তিকা ধাতু বা মৌল হলো 17টি। ঠিক আছে, এটা এইভাবে লিখবো। কিন্তু যদি এরকম কোয়েশ্চেন করে প্রকৃত পক্ষে প্রকৃতিতে খনিজ রূপে প্রাপ্ত বিরল মৃত্তিকা মৌল সংখ্যা, সরি দাঁড়াও, তার আগে কথা আছে। প্রকৃতপক্ষে প্রকৃতিতে খনিজ রূপে প্রাপ্ত স্থায়ী বাস্তব বিরল মৃত্তিকা মৌল
16টি, বাদ যাবে কোনটা? প্রোমিথিয়াম বাদে, প্রোমিথিয়াম বাদ যাবে। ওকে, এই দুইটা কথা একটু মাথায় রাখো, ঠিক আছে? কারণ এই দুইটা বইতে লেখা আছে, তো এই দুইটা যে কোনো সময় এমসিকিউতে এসে করতে পারে। রেড কালার দিয়ে মার্ক করে দিলাম। এরপরে আসো আমার আদর্শ মৌল আর প্রতিনিধিত্বকারী মৌল। কি বলতেছি? আদর্শ মৌল বা আইডিয়াল মেটালস, আদর্শ মৌল বা মেটাল বললাম, সরি, আইডিয়াল এলিমেন্টস। আইডিয়াল এলিমেন্টস হলো আমার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলগুলা। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়, ঠিক আছে? কারণ এদের মধ্যে পিরিয়ডিক যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো সুন্দর একটা ক্রম দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আবার এগুলার ধর্ম জানলে পরেও, দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মৌলসমূহের ধর্ম জানলে পরেও একই ওই মৌলসমূহের ধর্মের মতো করে আমরা ওই ওদের গ্রুপের মৌলগুলোর ধর্ম জানতে পারি, এই জন্য এদেরকে আদর্শ মৌল বলা হয়। এরপর আসে আর একটা হলো প্রতিনিধিত্বকারী মৌল। কি বলতেছি? প্রতিনিধিত্বকারী মৌল, প্রতিনিধিত্বকারী মৌল বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস গুলা হলো আমার গ্রুপ 1, 2 আর হলো গ্রুপ 13 থেকে 18, এদেরকে বলা হয় পর্যায় সারণীর রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। ওকে, আচ্ছা, এরপর আরো আছে কিছু কিছু জিনিস, সেগুলো একটু জেনে রাখতে হবে। তেজস্ক্রিয় মৌল বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস, তেজস্ক্রিয় মৌল বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস। রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস হলো 84 থেকে 118, যে কয়টা আছে পারমাণবিক সংখ্যা 84 থেকে 118 অব্দি, এই সবগুলা হলো রেডিও অ্যাক্টিভ। আরো সাথে দুইটা আছে, সেই দুইটা হলো আমার টেকনিশিয়াম প্লাস টেকনিশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 43, প্লাস আরেকটা আছে, সেটা হলো যে একটু আগে একটা ঝামেলা করছিলাম না, প্রোমিথিয়াম 61। এই কয়টা হলো আমার রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস, ঠিক আছে? তাহলে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস টোটাল হইলো কয়টা? একটু গুনো তো। 33টা, তাই না? টোটাল কতটা হচ্ছে? টোটাল হলো 33টা। একটু গুনে দেখো, 118 থেকে 84 বিয়োগ করো, কত আসবে? 32 নাকি না? ওয়েট, কি বলতেছি, 118 মাইনাস 84, ভুল বলছি, সরি। এখানে 84 থেকে 118-র মধ্যে আছে 35টা, 36টা, 37টা, টোটাল হচ্ছে 37টা, ঠিক আছে? এটা হিসাব করবো কেমনে? যে 118 মাইনাস 84 যোগ 1, তো এখানে আসবে 35টা, আর আছে দুইটা এক্সট্রা, তাহলে টোটাল কয়টা হলো? 137টা। অ্যাক্টিনাইড সিরিজের সবগুলাই তেজস্ক্রিয় মৌলের মধ্যে পড়ে, আর 84 থেকে শুরু হয় হলো আমার তেজস্ক্রিয় মৌলের কাউন্টডাউন। ওকে, এরপরে আসতেছে হলো মেটালয়েডস গুলো। মেটালয়েড বা অপধাতু। পর্যায় সারণীতে 6টা অপধাতু আছে, এটা সর্বজন স্বীকৃত, আর আমাদের বইগুলোতে নর্মালি 6টাই লেখে মেটালয়েড। সেগুলো আমি একটা, ওটা মনে রাখার জন্য একটা নেমোনিক দিচ্ছি, সেটা একটু মাথায় রাখবা সবাই। নেমোনিকটা হলো জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন। জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন। জি দিয়ে হলো জার্মেনিয়াম, জিই। জি দিয়ে কি? জার্মেনিয়াম। স্যার সেলেনিয়াম। আসেন আর্সেনিক, সাবধানে এসবি বা স্টিবিয়াম বা অ্যান্টিমনি, টুলে টেলুরিয়াম, বসেন বোরন, ঠিক আছে? একটা ভুল করছি, সেটা হলো সারতে সেলেনিয়াম না, সরি, সিলিকন ভুল হয়েছিল, এটা এটা খেয়াল আসলো। জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, বোরন, ঠিক আছে? এই কয়েকটা হলো আমার অপধাতু, একটু মাথায় রেখে, এগুলো এমসিকিউতে ডিরেক্ট এসে পড়ে। জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন। তো অপধাতু বা মেটালয়েডস আমাদের পড়া হয়ে গেল। আমাদের আরো ছিল হলো অবস্থান্তর মৌল আর হলো অন্ত অবস্থান্তর মৌল, তাই না? অবস্থান্তর মৌল বা ধাতু বলে বলে এদেরকে, মৌল বা ধাতু বা ট্রানজিশন এলিমেন্টস।
ট্রানজিশন এলিমেন্টস। তো আমাদের যে গ্রুপ 1 2 আছে আর গ্রুপ 13 থেকে 18 আছে এদেরকে বলা হয় মেইন গ্রুপ এলিমেন্টস। কি বলা হয়? মেইন গ্রুপ এলিমেন্টস। মেইন গ্রুপ এলিমেন্টস এর গুলার মাঝখানে যে এলিমেন্টস গুলো আছে ওদেরকে নরমালি মানে নরমাল সেন্স ওদেরকে বলা হয় ট্রানজিশন এলিমেন্টস। কিন্তু আমাদের বইতে একটা স্পেসিফিক সংজ্ঞা আছে ট্রানজিশন এলিমেন্টস হওয়ার জন্য, যে সকল ডি ব্লক এলিমেন্টস এর, ব্লক কি আমরা একটু পরেই পড়বো, যে সকল ডি ব্লক এলিমেন্টস এর সুস্থিত আয়নে, হ্যাঁ ডেফিনেশনটা সবাই একটু নোট করে নিও, যে সকল ডি ব্লক এলিমেন্টের সুস্থিত আয়নের ডি অরবিটাল অপূর্ণ থাকে, ঠিক আছে, তাদেরকে বলা হয় হচ্ছে ট্রানজিশন মেটালস। আমি জাস্ট এখন ডেফিনেশনটা বলে রাখলাম, একটু পরে আরো ক্লিয়ার হবে। তো এগুলো নর্মালি গ্রুপ 3 থেকে গ্রুপ 12 অবধি হয়। এর ভিতরেও কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমি একটু মানে ব্যতিক্রম আছে এই কথাটা লিখে রাখি, ব্যতিক্রম আছে। এটা আমরা ডি ব্লক কেমিস্ট্রি পড়ার সময় ঠিকঠাক ভাবে পড়বো। এখন আপাতত এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এরপরে একটা আছে হলো অন্ত অবস্থান্তর মৌল। অন্ত অবস্থান্তর মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্টস। এরা হলো ওই যে আমার ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সিরিজ আছে না, ওগুলা। এগুলা কি কি? গ্রুপ 3 অফ পিরিয়ড বা পর্যায় 6 and 7, ঠিক আছে। তার মানে যে গ্রুপ 3 থেকে 12 যে আমি বললাম, এখানে যে একটা ব্যতিক্রম কিন্তু অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে। দ্য গ্রুপ 3 অফ 6 and 7, ওকে। ইনার ট্রানজিশন এলিমেন্টস হলো ওই যে তাদেরকে বলা হয় যাদের হলো এই যে ইলেকট্রন বিন্যাসে এফ অরবিটালটা অপূর্ণ থাকে, মানে F1 থেকে 13 অবধি থাকে, বুঝতে পারছি? হলো ইনার ট্রানজিশন এলিমেন্টস। আচ্ছা, বুঝলাম। এগুলা আমাদের একটু মুখস্থ রাখতে হইতো, তো আমরা সবগুলা মোটামুটি বলে গেছি। এখন আমরা চাইলে ইলেকট্রন বিন্যাসে প্রবেশ করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, তো চলো শুরু করি। তো আমরা এখন শুরু করব কি? আমরা শুরু করব হলো ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস টপিকটা সবার দ্বিতীয় অধ্যায়ে পড়ে আসার কথা। ওই যে আমরা যখন কোয়ান্টাম নাম্বার টাম্বার এগুলা পড়ছিলাম তখনই পড়ে আসার কথা। তো আমি এখন একটু জাস্ট তাহলে সামারি করবো, একটা শর্ট রুল শিখাবো ইলেকট্রন বিন্যাসের জন্য। তো আমি তার আগে একটু ইলেকট্রন বিন্যাসের বেসিক কথাবার্তাগুলো বললাম। ইলেকট্রন বিন্যাসের জন্য জানি আমরা কোন নীতি অনুসরণ করি? আউফবাউ নীতি, না? আউফবাউ। আচ্ছা, আউফবাউ কিন্তু কোনো বিজ্ঞানীর নাম না এখানে। আউফবাউ হলো একটা জার্মান ওয়ার্ড, যেটার মানে হলো বিল্ডিং আপ। বিল্ডিং আপ। তো আমরা জানি কি হয়, মানে ইলেকট্রন বিন্যাসে কি নীতি অনুসৃত হয়, যে সর্বনিম্ন শক্তি সম্পন্ন শক্তি স্তরে আগে প্রবেশ করে ইলেকট্রন, তারপরে ধীরে ধীরে বেশি শক্তি সম্পন্ন উচ্চ শক্তি সম্পন্ন শক্তি স্তরে প্রবেশ করতে থাকে। তাহলে কি এখানে দেখো নিচু মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনের প্রবেশ করতেছে, তার মানে কি বিল্ডিং আপ, মানে এই কথাটা থেকেই আপ কথাটা আসছে, ঠিক আছে। যে বিল্ডিং আপ মেথড, আউফবাউ মানেটা কি? বিল্ডিং আপ মানে এটা দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে নিম্ন শক্তির অরবিটালে, নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখন কোন অরবিটাল নিম্ন শক্তির নাকি উচ্চ শক্তির সেটা জানি আমরা কেমনে ডিসাইড করতাম? ডিসাইড করতাম হলো n প্লাস এল এর, অরবিটালের যে n আছে আর l আছে এর ভ্যালু দিয়ে। n প্লাস এল যত বাড়বে শক্তি তত বাড়বে, এরকম ছিল তাই না? আর আরেকটা কথা ছিল n প্লাস এল সমান হলে, n প্লাস এল সমান হলে 4, সমান হলে আমরা বলতে পারবো n যত বড় শক্তি তত বেশি। n প্লাস এল সমান হলে n যত বড় শক্তি তত বেশি, ঠিক আছে। তারপরে আমরা একটা সবাই ছোটবেলায় যে জিনিসটা শিখছিলাম, যে এরকম করে একটা অ্যারো দিয়ে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5t 5f 6s 6p 6t 7s
7p 8s, মানে এই অবধি শিখলে আমাদের অনেকটা হয়ে যায়। আমরা কি করছিলাম, এই যে এরো দিয়ে দিয়ে শিখছিলাম, প্রথমে যায় কোথায় 1s এ, তারপরে 2s এ, তারপরে দেখো 2p, তারপরে 3s, তারপরে তারপরে 3p এর পরে কিন্তু 4s এ যাচ্ছে, 4s এর পরে যা যাচ্ছে 3d, তারপরে 4p, এদিক দেখো 3d 4p 5s, তারপরে তারপরে 4d 5p 6s, তারপরে এই যে আমার একটু বাঁকা হয়েছিল লেখাটা, এই যে এই বরাবর 4f 5d 6p 6s, লাস্টে এই যে এই বরাবর। এই কয়েকটা মাথায় রাখলেই হইতো আমাদের, না? তো দেখো এখানে ইলেকট্রন বিন্যাসে এই যে এই জিনিসটা তো তুমি বারবার পরীক্ষার খাতায় আঁকায় নিবা না, যেন আমি তোমাকে একটা সহজ নিয়ম শেখাচ্ছি ইলেকট্রন বিন্যাসের, সেটার জন্য তোমার একটু পর্যায় সারণী সম্পর্কে ধারণা থাকতে হবে। এই সম্পর্কে ধারণা থাকতে হবে পর্যায় সারণী সম্পর্কে। দেখো আমি তোমাকে একটু খেয়াল করে একটা জিনিস দেখো, প্রথম পর্যায়ে প্রথম মৌলটা কি, হাইড্রোজেন। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কেমন হবে, 1s1। হিলিয়াম, হিলিয়াম হলো আমরা জানি 1s2। এরপর আসো দ্বিতীয় পর্যায়টাতে আসি। দ্বিতীয় পর্যায়ে কি ছিল, শুরু হয়েছিল লিথিয়াম দিয়ে, লিথিয়াম কত 1s1। দেখো শুরু হচ্ছে কোথায় 2s1, আমরা কি 1s2 1 লিখলাম, সরি 1s2, এটাকে এইভাবে লিখতে পারি আমরা আরো চাইলে, সেটাকে কিভাবে লেখা যেতে পারে যে হিলিয়াম, হিলিয়াম 2s1। আচ্ছা দ্বিতীয় পর্যায়ে মাঝখানের গুলা পরে লিখবো নি, মাঝখানের গুলা লেখার দরকার নেই, কারণ আমরা সবাই জানি, শেষটা লিখি একটু, শেষটা জানি কি নিয়ন, না? নিয়নের ইলেকট্রন বিন্যাস কেমন হবে, নিয়নের ইলেকট্রন বিন্যাস হবে হিলিয়াম, হিলিয়াম 2s2 2p6 এমন হবে না? তারপর সিমিলারলি আমরা যদি সোডিয়াম তৃতীয় পর্যায়ের প্রথমটা নেই, আর এটাকে যদি আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস লিখি 3s1, আর শেষটা নেই, শেষটা কি আর্গন, আর্গনেরটা কি হবে, আর্গন কত জানি 18, নিয়ন 3s2 3p6। এই ইলেকট্রন বিন্যাসগুলো আমরা সবাই পারি, এই জন্য আমি ফার্স্ট ফার্স্ট লিখে যাচ্ছি, হ্যাঁ? তারপরে আর্গনেরটা লিখলাম, তারপর চতুর্থ পর্যায়ে আসে, চতুর্থ পর্যায়টা কি পটাশিয়াম, না? পটাশিয়াম হলো 19। তো পটাশিয়ামে জানি আমরা একটা ঝামেলা হয়, ইসে চলে যায়, কি জানি বলে, 3d তে না গিয়ে 4s এ চলে যায়, 4s1, সেটার এক্সপ্লেনেশন আউটবো প্রিন্সিপালে দেওয়া আছে। আচ্ছা সেটা আমাদের পড়ার কথার বিষয় না এখন। পটাশিয়ামের যে পর্যায় আছে চতুর্থ পর্যায়ে, চতুর্থ পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাসটা হলো ক্রিপ্টন, ক্রিপ্টন না, হ্যাঁ ক্রিপ্টন। ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা হলো 36। এটার ইলেকট্রন বিন্যাস তোমরা একটু নিজেরা করে দেখো তো এরকম হয় কিনা। আর্গন, তারপরে আসে হলো একটা 3d10, তারপরে আসে 4s2 4p6, এরকম হয় না? এরকম হয় ইলেকট্রন বিন্যাসটা, কিন্তু আমি যদি সিরিয়ালি চিন্তা করি, মানে আমি যদি ফিল আপ করার মানে ইলেকট্রন ফিল আপ করার সিরিয়ালটা চিন্তা করি, তাহলে দেখো প্রথমে আসার কথা কোথায় 4s এ, তারপর আসার কথা 3d তে, তারপর আসার কথা 4p তে, তাই না? 4s 3d 4p, তাহলে আমি একটু ওইভাবে লিখি, হ্যাঁ? এটাকে আমি মানে আমার সুবিধা মতো লিখতেছি আর কি। কোন সুবিধা মতো লিখতেছি, যে আমরা শুরু করছিলাম 4s দিয়ে ফিল আপ করা, মানে চতুর্থ পর্যায়ে তো নর্মালি আমরা 4s দিয়ে শুরু করি, যেমন দেখো পটাশিয়াম আমরা 4s দিয়ে শুরু করছি, পরে ধীরে ধীরে এস পূরণ হলে 3d তে যাই, 3d থেকে আমরা 4p তে যাই, তাহলে শেষ করছি কোথায় 4p তে, মাঝখানে ফিল আপ করছি কি 3d। একটা প্যাটার্ন কি তোমরা দেখতে পাচ্ছ, শুরু করলাম 2 দিয়া, 2 এর পরে এখানে 10টা দিছি, আরো বাকি রইছে হলো আমার 6টা, 6টা এখানে প্যাটার্নটা এরকম। যদি আমরা আরো সামনে যাই, সামনে যাই, আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হলো যে কোনো পর্যায়ে, যে কোনো পর্যায়ে ধরে নিই আমরা পর্যায় হলো, পর্যায়ের সংখ্যা হলো n, মানে পর্যায় সংখ্যা বলতেছি, সরি, পর্যায় সমান সমান ধরলাম আমরা n। যে কোনো পর্যায়ে ইলেকট্রন বিন্যাস শুরু হয় ns দিয়ে, শেষ হয় হলো np তে যায়। যে কোনো পর্যায়ে শুরু হয় ns দিয়ে, শেষ হয় হলো np তে যায়, মাঝখানে আরো কয়েকটা আসে, মাঝখানে কি কি আসে, np এর আগে আসে হলো n-1d n-12, এই সিরিয়ালটা মাথায় রাখো। যে কোনো পর্যায়ে ইলেকট্রন বিন্যাসে ফিলিং অর্ডারটা, ঠিক আছে, ইলেকট্রন পূর্ণ করার অর্ডারটা হয় এরকম, অর্ডার, ঠিক আছে, মানে এই ক্রমে পূর্ণ হয়, প্রথমে ns, তারপরে n-2f, পরে n-1d, পরে np। তুমি চাইলে পরে এটাকে আউটবাউয়ের সাথে মিলিয়ে দেখতে পাবো, মিল পাবা, কিন্তু এমনি করে তোমার ইলেকট্রন বিন্যাসটা মাথায় রাখা আরো ইজিয়ার হবে।
ঠিক আছে, শুরু হবে কোথায়, ধরো পর্যায় হলো n, তাহলে শুরু হবে ns এ, শেষ হবে যায় np তে, মাঝখানে আসবে n-2f যদি এক্সিস্ট করে। কত ক্ষেত্রে তো f এক্সিস্ট করবে না, কত ক্ষেত্রে তো d এক্সিস্ট করবে না, এটা একটু পরেই দেখাচ্ছি। আর শেষ হবে কোথায়, তারপর আসবে n-1d, তারপরে np, মানে ফিলিং অর্ডার এইটা, কিন্তু পরে তুমি যখন সাজায় লাগবা তখন কিন্তু d আগে দিবা, s 3d আগে দিবা, 4s পরে দিবা, মানে এরকম সিরিয়ালি লিখতে হয় সাজানোর সময়, এটা তো আমরা সবাই জানি, তাই না? তো দেখো আমি একটাও দেখাই। তো এই অর্ডার অনুসারে আমার প্রথম পর্যায়ে যে আছে, প্রথম পর্যায়ে n ইকুয়ালস টু কত, n ইকুয়ালস টু 1, পর্যায়ে n বলছিলাম। তো সেই ক্ষেত্রে 1 এর জন্য দেখো 1s দিলাম। 1p কি এক্সিস্ট করে, করে না, তার মানে 1p যেহেতু এক্সিস্ট করে না, তার মানে এই যে বাকি যে তিনটা আছে প্রথম পর্যায়ের জন্য ওটার এক্সিস্টেন্স নাই। প্রথম পর্যায়ের মূলগুলো ইলেকট্রন বিন্যাস কিরকম হবে, 1s 1 থেকে 2। ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে n সমান সমান কত হচ্ছে 2। ঠিক আছে, 1 থেকে 2 একটু মুইসা দিই, সিরিয়ালটা লিখতে চাচ্ছি আর কি। দেখো 2s এ শুরু হয়েছে, 2p তে শেষ হয়েছে, 2s এ শুরু হয়েছে, 2p তে শেষ হয়েছে। 2 মাইনাস 1, 2 মাইনাস 1 কত হয় 1, 1d কি এক্সিস্ট করে, করে না, করে না। আর 2 মাইনাস 2 0, 0f কি এক্সিস্ট করে, করে না। তাহলে দ্বিতীয় পর্যায়ে ইলেকট্রন বিন্যাস হবে 2s 2 2, 2s 2p, এই সিরিয়ালে যাবে। এরপর আসতেছে তৃতীয় পর্যায়ে একটু খেয়াল করবা। তৃতীয় পর্যায়ে n ইকুয়ালস টু কত, 3। শুরু হবে কোথায়, 3s এ, শেষ হবে কোথায়, 3p তে, তাই না? এখন 3 মাইনাস 1 কত হয় 2, 2d কি এক্সিস্ট করে, করে না। 3 মাইনাস 2 1, 1f কি এক্সিস্ট করে, করে না। সেই ক্ষেত্রে তৃতীয় পর্যায়ে শুধু 3s 3p পাবা তুমি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা আরেকটু যদি স্পেসিফিক্যালি বলি, প্রথম পর্যায়ে ইলেকট্রন বিন্যাসে যে 2s 2p তো থাকবে, তার আগে কি একটা হিলিয়াম আসবে না, হিলিয়াম, তারপরে 2s 2p ফিল আপ হইতে থাকবে আস্তে আস্তে। তারপরে কি বলে, তৃতীয় পর্যায়ে হিলিয়ামের আগে কি আসবে, আর্গন আসবে, সরি নিয়ন আসবে, মাই ব্যাড, নিয়ন আসবে সরি। চতুর্থ পর্যায়ে n সমান সমান কত 4। এখানে শুরু হবে কি দিয়ে, আর্গন দিয়ে। আর্গন, সরি, আর্গনের ইলেকট্রন বিন্যাস ফিল আপ করে আসার পরে তারপরে তোমাকে হিসাব করে দেখো, শুরু হবে কোথায় 4s এ, শেষ হবে কোথায় 4p তে। মাঝখানে 4 মাইনাস 1 কত হয় 3, 3d এক্সিস্ট করে, করে। 4 মাইনাস 2 2, 2f এক্সিস্ট করে, করে না। তার মানে এখানে একটা 3d আসবে, ফিলিং অর্ডারটা। ঠিক আছে, এভাবে ফিল করার পরে সিরিয়ালি লিখে দিবা। বুঝতেছো আমার কথাটা? না বুঝলে আবার একটু লক্ষ্য কইরো, তারপরে বুঝবো। পঞ্চম পর্যায়ের জন্য আমরা জানি n ইকুয়ালস টু হলো 5। তাহলে দেখো শুরু করব কি দিয়ে, ক্রিপ্টন দিয়ে শুরু করে, ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস ফিল আপ করে আসার পরে 5s দিয়ে শুরু, তারপরে শেষ হবে 5p তে। 5p তে শেষ বুঝলাম, মাঝখানে 5 মাইনাস 1d, 5 মাইনাস 1d 4d এক্সিস্ট করে, করলো দিলাম। 5 মাইনাস 2f 3f, 3f এক্সিস্ট করে, করে না কিন্তু। সেই ক্ষেত্রে আমাকে 5s 4d 5p এই সিরিয়ালে যাবে। তারপর ষষ্ঠ পর্যায়ে n ইকুয়ালস টু 6। এখানে আমরা কোন অব্দি আগে, কোন নিষ্ক্রিয় গ্যাস অব্দি ফিল আপ করে আসবো, ক্রিপ্টনের পরেরটা জেনন অব্দি ফিল আপ করে আসবো। জেনন অব্দি ফিল আপ করে আসার পরে শুরু হবে কোথায় 6s এ, শেষ হবে কোথায় 6p তে। মাঝখানে 5d অবশ্যই এক্সিস্ট করে, 6 মাইনাস 2 4f, 4f এক্সিস্ট করে, মানে এই সিরিয়ালে যাবে। প্রথমে 6s ফিল আপ করবা, পরে 4f, পরে 5d, পরে 6p। ঠিক আছে, মানে জেনারেল ইলেকট্রন কনফিগারেশন এইভাবেই হয়। সপ্তম পর্যায়ের জন্য n ইকুয়ালস টু যখন 7, তখন আমরা কোন অব্দি ফিল আপ করে আসবো, জেননের পরে রেডন অব্দি ফিল আপ করে আসবো। রেডন অব্দি ফিল আপ করে আসার পরে 7s এ শুরু করব, 7p তে শেষ করব, মাঝখানে একটা 6d আসবে, 5f আসবে। বুঝছো? এবার এইভাবে দেখো এখন ইলেকট্রন বিন্যাস করা কতটা ইজিয়ার হয়ে যায়। ব্যতিক্রমগুলা বাদ দিয়ে নর্মাল যদি কোনোটা ইলেকট্রন বিন্যাস করতে চাই, যেমন ধরো আমি তোমাকে দিলাম টিনের ইলেকট্রন বিন্যাস করতে। কত ইলেকট্রন বিন্যাস করতে, 3। টিনের পারমাণবিক সংখ্যা হলো 50। টিনের পারমাণবিক সংখ্যা কত, 50। আমরা জেনারেল কয়েকটা প্র্যাকটিস করতে চাচ্ছি। আচ্ছা, আমাদের নিষ্ক্রিয় গ্যাসে দেখো, তাহলে এই প্রসেসটা খাটাইতে গেলে আমাকে আগে জানতে হবে না যে আমার যে পরমাণুটা যে আছে ওইটা কত নাম্বার পর্যায়ে আছে, সেটা একটু জানতে হবে না? না জানলে পরে তো আমরা বুঝবো না কত নাম্বার, মানে কোন কোন মানে কোন ফর্মটা অ্যাপ্লাই করবো, এটা তো আমরা বুঝবো না। তো সেই জন্য আমাকে কি করতে হবে, নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন নাম্বারগুলো আছে ওগুলো একটু মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করবো, তাহলে আসো দেখি। নিষ্ক্রিয় গ্যাসের মানে পারমাণবিক সংখ্যাগুলো, ইলেকট্রন নাম্বার বলতেছিলাম, সরি। হিলিয়ামের হলো কি 2, তাই না? হিলিয়ামের পরে কি নিয়ন 8, তারপরে কি
আর্গন 18। এই অবধি তো সবার মুখস্থ। তোমাদের আমি এখন একটা ম্যাজিক নাম্বার শিখি। দেখো, ম্যাজিক নাম্বারটা হলো, একটা জিনিস ভুল করছি, ম্যাজিক নাম্বার শেখানোর আগে ওটা ঠিক করে নি। নিয়নের তো 8 না, সরি, নিয়নের 10। ম্যাজিক নাম্বারটা হলো, এখন একটু মাথায় রাখবা, 8, 8, 18, 18, 32, 32। এটা দ্বারা কি বুঝাইলাম? দেখো, এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? 8। এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? 8। পরের দুইটার মধ্যে ডিফারেন্স হবে 18। ঠিক আছে, আর্গনের পর তাহলে কি আসতেছে? ক্রিপ্টন না? ক্রিপ্টনে দেখো ডিফারেন্স হইতে হবে 18, তাহলে এখানে কত আসবে? 36। বুঝতে পারলা? ঠিক আছে, মানে এই যে নাম্বারটা মুখস্থ রাখবা, 8, 8, 18, 18, 32, 32। তাহলে এখানে আমার ডিফারেন্স কত আসবে? 18। সরি, অন্য কালার নিলাম। 18। তাহলে এর পরেরটার সাথে ডিফারেন্স আসবে আবার 18। তাহলে ক্রিপ্টনের পরে কি আছে? জেনন। জেননেরটা কত আসবে বলো তো দেখি? জেননেরটা, সরি, জেননেরটা আসবে হলো আমার 36-এর সাথে 18 যোগ কত হবে? 54। 54। তারপরে কি আছে? রেডন। তারপরে আছে অর্গানেশন। অর্গানেশনটা তো সবাই জানে, অর্গানেশনটা 118। তাহলে রেডন কত হবে? 54-এর সাথে 32 যোগ করবা। কত যোগ করবা? 32। 32 যোগ করলে হবে হলো 86। 86 কত হবে? 86। এই যে এইটা, এই যে দেখো 32 যোগ করছি, এখানে 32, এখানেও 32ই আছে অ্যাকচুয়ালি, যোগ করে চাইলে দেখতে পারো। ঠিক আছে, তাহলে কি 8, 8, 18, 18, 32, 32। এই ম্যাজিক নাম্বারটা মনে রাখবা, তোমাকে যে কোনো জায়গায় পারমাণবিক সংখ্যা বের করতে হেল্প করবে এটা। ঠিক আছে, তাহলে দেখো টিন 50। 50 কার থেকে ছোট? জেননের থেকে ছোট, ক্রিপ্টন থেকে বড়। ক্রিপ্টন চতুর্থ পর্যায়ে, তাহলে এটা কি পঞ্চম পর্যায়ে আছে না? ক্রিপ্টন দিয়ে চতুর্থ পর্যায়ে শেষ হয়, তাহলে এটা কত নাম্বার পর্যায়ে আছে? পঞ্চম পর্যায়ে আছে। তাহলে পঞ্চম পর্যায়ের জন্য আমরা ইলেকট্রন বিন্যাস কোনটা নিব? নিব হলো, শুরু করব হলো ক্রিপ্টন ফিল আপ করার মাধ্যমে। ক্রিপ্টন ফিল আপ করার পরে পঞ্চম পর্যায়ে 5s এ শুরু, 5p তে শেষ, মাঝখানে কি আসবে? একটা 4p আসবে। বুঝতে পারলে? এখন ফিল আপ করো। দেখো, ক্রিপ্টন অব্দি যদি তুমি ফিল আপ করে আসছো, তার মানে তোমার 36টা ইলেকট্রন দেওয়া শেষ 50টার মধ্যে। আর বাকি আছে কয়টা? 14টা বা 14টা। তো 14টা দেখো সিরিয়ালি দিয়ে যাও। এখানে দিলা 2টা, এখানে দিলা 10টা, এখানে দিলা, বাকি থাকে কয়টা? আর 2টা বাকি থাকে। এই যে টিক হয়ে গেল। ঠিক আছে, এখন লেখার সময় তো আমি সিরিয়ালি লিখবো, এভাবে দিলাম ইলেকট্রন বিন্যাস, সমস্যা নাই। লেখার সময় তো সিরিয়ালি লিখতে হবে। লেখার সময় এটা করবা কি, 4d-টা আগে লিখে দিবা। 4d10, 5s2, 5p2। হইল? এটা বুঝতে পারলাম। ধরো আমি তোমাকে ইলেকট্রন বিন্যাস করতে দিলাম স্ট্রনশিয়াম। স্ট্রনশিয়ামের পারমাণবিক সংখ্যা চাইলে তুমি নিজেও বের করতে পারো। কিভাবে বের করতে পারো? চলো আমরা পর্যায় সারণীতে ফিরে যাই। আমার পর্যায় সারণীতে দেখো, বেরিলিয়াম, বেরিলিয়ামের ছিল কত? বেরিলিয়ামের ছিল হলো 4, মুখস্থ এটা আমাদের 4। 4-এর সাথে কত যোগ করবো? 8, 12, তাহলে ম্যাগনেসিয়াম পাইলাম। এর সাথে আরো কত যোগ করবো? 8, তাহলে কত পাবো? ক্যালসিয়াম, 20 হইল। তার সাথে কত জনের যোগ করতে হয়? 18। 20-এর সাথে 18 যোগ করলে পরে কত হয়? 38। তার স্ট্রনশিয়াম কত হবে? 38। বুঝতে পারছি? সরি, আমার একটু কাশি হচ্ছে। তাহলে স্ট্রনশিয়াম কত হবে? 38। চাইলে এইভাবে নিজেও চাইলে বের করা যায়, মানে এই ম্যাজিক নাম্বারটা সবার জন্য খাটে। ঠিক আছে, 38 দিলাম। 38, তাহলে 38 কত? ক্রিপ্টনের থেকে বড়। তাহলে কোথায়? ক্রিপ্টন ফিল আপ করে আসতে হবে। ক্রিপ্টন ফিল আপ করে আসার পর আমরা যাবো 5s, 4d, 5p, তাই না? এখন দেখো, ক্রিপ্টন ফিল আপ করে আসছো মানে কি, তুমি 36টা ফিল আপ অলরেডি হয়ে গেছে, বাকি আছে 2টা, দিয়ে দাও 2টা, আর বাকিগুলোর দরকার নাই। এটার দরকার নাই। এখানে হইলো স্ট্রনশিয়াম। আরো কয়েকটা করে দেখাই, কয়েকটা বেশি করবো না, এগুলা সহজ আছে, নিজেরা প্র্যাকটিস করবা। ব্যতিক্রম গুলো আমি একটু দেখাবো একটু পরে। টিন দিলাম, স্ট্রনশিয়াম দিলাম। ধরো আমি তোমাকে দেই গ্যালিয়াম। ধরো গ্যালিয়াম, গ্যালিয়াম, গ্যালিয়াম কার নিচে? অ্যালুমিনিয়ামের নিচে। একটু খেয়াল করি, পর্যায় সারণীতে ফিরে যাই। অ্যালুমিনিয়ামের নিচে হলো গ্যালিয়াম। তাহলে দেখো, বোরনের কত? বোরনের হলো 5, অ্যালুমিনিয়ামের হলো 13।
তাহলে তৃতীয় থেকে চতুর্থ পর্যায়ের জন্য 18 যোগ করতে হয়। 13 আর 18 কত হয়? 31। তাহলে গ্যালিয়ামের কত? 31। আর জিঙ্কের পাশে ওইভাবেও চিন্তা করতে পারো। তাহলে গ্যালিয়ামের কত হয়? 31। 31। তাহলে এখানে দেখো, এখন দেখো 31, তার মানে কি আর্গন ফিল আপ করে আসছে। আর্গন থেকে বড় আর কি, মানে তুমি দেখবা যে পারমাণবিক সংখ্যাটা দেওয়া আছে তার থেকে ছোট নিষ্ক্রিয় গ্যাস কোনটা আছে ওইটা লিখে দিবা। দিলাম আর্গন। তাহলে আর্গনের পরে কোনটা জানি আসে? 4 আসে না? সরি, কি বল, হ্যাঁ ঠিকই আছে, 4s এ আসে, তারপরে 3d ফিল আপ হয়, তারপরে 4p ফিল আপ হয়, এভাবে লিখবা। আর্গন অব্দি ফিল আপ করে আসছে মানে কি তোমার 18টা অলরেডি ফিল্ড আপ। তাহলে বাকি আছে কয়টা? 13টা বাকি আছে না? 18টা ফিল আপ হইলে এখানে দিলাম 2টা, এখানে দিলাম 10টা, 4p তে দিলাম 1টা, হয়ে গেল। এখন লেখার সময় তো এইভাবে লিখবো না, লেখার সময় লিখবো আর্গন 3d10 4s2 4p, হয়ে গেল। বুঝতে পারছো? মানে এইভাবে জেনারেল রুল দিয়ে তুমি অনেক সহজে ইলেকট্রন বিন্যাস করতে পারবে। সেজন্য কি তোমার নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যাগুলো মাথায় রাখতে হচ্ছে আর একটু বুদ্ধি খাটাতে হচ্ছে। এখন আমরা শুরু করতে চাই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। কি শুরু করতে চাই? ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। এবং এগুলা খুবই ইম্পর্টেন্ট, কারণ হলো তোমরা যখন অ্যাডমিশন প্রিপারেশন নিবা তখন এই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসগুলো লিখতে দেয় কোশ্চেন। হ্যাঁ, তো ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসগুলো জেনে রাখবো আমরা এখন। পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের টোটাল ব্যতিক্রম আছে হলো 21টা। ঠিক আছে, টোটাল ব্যতিক্রম আছে হলো 21টা। তার মধ্যে 3D তে আছে 2টা, মানে 3D সিরিজের মধ্যে 2টা আছে। 4D তে অনেকগুলো ব্যতিক্রম আছে। ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়ামে কয়েকটা ব্যতিক্রম আছে। আর ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজে আরো কয়েকটা ব্যতিক্রম আছে। তো ওইগুলো আমরা ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজে সবগুলো ব্যতিক্রম আমরা পড়বো না, এগুলা ব্যতীত যে ব্যতিক্রমগুলো আছে ওগুলো আমরা পড়বো। হ্যাঁ, তো দেখো কয়েকটা ব্যতিক্রম সম্পর্কে তোমাদের অলরেডি জানা আছে, সেটা হলো ক্রোমিয়াম আর হলো কপার। এই দুটো সবারই জানা, এই দুটো আমরা ছোটবেলায় পড়ছি। অর্ধপূর্ণ পরিপূর্ণ নিয়ম দিয়ে এক্সপ্লেইন করি যে ইলেকট্রন বিন্যাস যদি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হয় ডি অরবিটালে আর এস অরবিটাল মিলিয়ে, তো সেক্ষেত্রে ওই ইলেকট্রন বিন্যাসটা বেশি সুস্থিতিশীল হয়। সেজন্য এরা কি হয়, অর্ধপূর্ণ পরিপূর্ণ নিয়ম মানে অনুসরণ করে। তো দেখো একটু আগে আমরা যেটা শিখে আসলাম ওইভাবে যদি এটার ইলেকট্রন বিন্যাস করতে যাই, খেয়াল করো ক্রোমিয়াম কত? 24। তার মানে কি আর্গনকে ফিল আপ করে আসছে ও। আর্গন ফিল আপ করার পরে আমরা যাচ্ছিলাম হলো 4s এ। 4s এ 2টা দিয়ে আমরা দিয়ে দিছিলাম কি 3d তে বাকি থাকে কয়টা? আর্গন 18, আরো 2টা 20টা, আর বাকি থাকে 4টা। এইটা তার এক্সপেক্টেড হওয়ার কথা ছিল, মানে এটা তার এক্সপেক্টেড ইলেকট্রন কনফিগারেশন ছিল, কিন্তু এটা হবে না। হবে কি, ওই যে অর্ধপূর্ণ পরিপূর্ণ নিয়ম অনুসরণ করে এই এস থেকে একটা ইলেকট্রন ওখানে চলে যাবে। আমরা কিভাবে লিখবো? আর্গন লেখার সময় তো ডিটাকে আগে লিখি, 3d5 4s1, মানে একটা ইলেকট্রন এস থেকে এখানে চলে গেছে। ভালো কথা। কপার 29। এখানে দেখো আমরা যদি আগের নিয়মে ফিল আপ করি তাহলে দেখো আর্গন 4s2 3d9 হওয়ার কথা, কিন্তু এখানেও হবে কি ওই যে ডি অরবিটালটাকে পরিপূর্ণ করতে একটা ইলেকট্রন এখানে চলে যাবে। সেক্ষেত্রে হবে কি আর্গন 3d10 3d10 4s1, এটা ছিল আমার এক্সপেক্টেড ইলেকট্রন কনফিগারেশন, বাট অ্যাকচুয়াল ইলেকট্রন কনফিগারেশন হয় এটা। মাথায় রাখবেন, ঠিক আছে? এগুলো 3D তে 2টা ব্যতিক্রম ছিল, সেই 2টা আমি আলোচনা করলাম এবং এই 2টা সম্পর্কে তোমাদের সবারই মোটামুটি ধারণা আছে। এবার আসো 4D তে। 4D তে অনেকগুলো ব্যতিক্রম আছে। আসলে আমরা একটু দেখে আসি, পর্যায় সারণীটাতে একটু দেখে আসি। 4D তে আচ্ছা আমরা একটা কাজ করি, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কোনগুলোতে ছিল এগুলো একটু বলে নিই আগে। 4D তে দেখো আমরা ব্যতিক্রম পাবো হলো এই যে নায়োবিয়াম আছে না, নায়োবিয়াম থেকে শুরু করে, নায়োবিয়াম হলো 41 নাম্বার, নায়োবিয়াম থেকে শুরু করে সিলভার অবধি, নায়োবিয়াম থেকে শুরু করে সিলভার অবধি সবগুলাতে আমরা ব্যতিক্রম পাবো। নায়োবিয়াম থেকে শুরু করে সিলভার অবধি সবগুলাতে আমরা ব্যতিক্রম পাবো। কি ব্যতিক্রম পাবো আসো দেখি। নায়োবিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 41। কত? 41। নায়োবিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 41। দেখো তাহলে 41, তাহলে অবশ্যই কি ক্রিপ্টনকে ফিল আপ করে আসছে। ক্রিপ্টন ফিল আপ করে আসার পরে ওকে কি করতে হয়েছে? 5s2, দেখো ক্রিপ্টন ফিল আপ করে আসছে মানে কি 36টা, আর বাকি কয়টা? 5টা, তাই না? 5টা, তো 2টা দিলাম এইখানে, আর কি 4d হওয়ার কথা কত? 3 এরকম হওয়ার কথা, তাই না? কিন্তু
এটা হলো তার এক্সপেক্টেড ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা। 5p তো পাবো না এখানে। কেন 5p পাবো না? কারণ আমার কাছে তো ইলেকট্রন আছে এক্সট্রা দেওয়ার মতো 5টা, 5টার বেশি। এখানে ডি তো 10টা পূরণই করতেছে না, তো এখানে 5p দরকার নেই। এই ব্যতিক্রমটা কি হবে শুনো, 4d সবগুলোতে একই ধরনের ব্যতিক্রম হবে, এস থেকে একটা ইলেকট্রন ডিতে চলে যাবে। এটার কারণ কি? কারণটা হলো 5s আর 4d এর মধ্যে শক্তির পার্থক্যটা অনেক কম, বুঝছো? তো অনেক সময় দেখা যায় কি, মানে এই জিনিসটা পুরোটা এক্সপেরিমেন্টাল, যে দেখা যায় কি 5s থেকে 4d তে যদি ইলেকট্রনটা থাকে সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা বেশি সুস্থিতিশীল হয়। এই কারণে, বুঝতে পারছো? এর পরের গুলো সবগুলো এক্সপ্লেনেশন সেম। তোমার কাছে এক্সপ্লেনেশন চাইবে না, ইলেকট্রন বিন্যাসটা চাইতে পারে, এই কারণে ওইটা শিখে রাখো। ঠিক আছে, তাহলে কি হবে? ক্রিপ্টন 4d4 5s1, এইটা হবে, এক্সপেক্টেডটা হবে না। ঠিক আছে, এরপর দেখো নায়োবিয়ামের পরে কি আছে? মলিবডেনাম। নায়োবিয়ামের পরে আছে মলিবডেনাম। মলিবডেনামের পারমাণবিক সংখ্যা হলো 42। সিমিলার ব্যতিক্রম দেখা দিবে। হওয়ার কথা কেমন ছিল? হওয়ার কথা ছিল হলো 5s2 4d4। এটা আমার এক্সপেক্টেড ছিল, কিন্তু এরকম হবে না। হবে কিরকম? এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে। একটা ইলেকট্রন চলে গেলে পরে ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়? ক্রিপ্টন 4d5 5s1। এটার এক্সপ্লেনেশন তুমি চাইলেও যে তোমার আগের অর্ধপূর্ণ পরিপূর্ণ নিয়ম দিয়ে করতে পারো, কিন্তু নায়োবিয়ামের এক্সপ্লেনেশন কিন্তু ওভাবে হবে না। ঠিক আছে, হয় কি এখানে এস আর ডি এর মধ্যে মানে 5s আর 4d এর মধ্যে শক্তির পার্থক্য অনেক কম। তো দেখা যায় যে 4d তে যদি ইলেকট্রনটা থাকে, 5sটা যদি অর্ধপূর্ণ থাকে, সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা বেশি সুস্থিতিশীল। বুঝতে পারছো? আচ্ছা, গেল। পরবর্তীতে মলিবডেনামের পরে আছে হলো টেকনিশিয়াম। টেকনিশিয়াম 43। 4d সবগুলো অনেকগুলোতেই ব্যতিক্রম আছে। তো দেখো এটাতে কিরকম হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল ক্রিপ্টন 5s2 আর কি 5s2 4d5 হওয়ার কথা ছিল। 4d5 হওয়ার কথা ছিল। এটা তো দেখতে কি সুন্দর, একদম একটা অর্ধপূর্ণ একটা পরিপূর্ণ এরকম এক্সপেক্টেড ছিল। বাট এইখানেও ব্যতিক্রম দেখা দিবে। ব্যতিক্রম দেখা দিয়ে কি হবে? এইটা অর্ধপূর্ণ হয়ে যাবে আর এখানে একটা ইলেকট্রন পাঠিয়ে দিবে। ঠিক আছে, একটু মানতে কষ্ট হইতে পারে, কিন্তু মেনে নাও, কিছু করার নেই। 4d6 5s1 গেল। টেকনিশিয়াম। টেকনিশিয়ামের পরে রাদারফোর্ডিয়াম। রাদারফোর্ডিয়াম 44। এটার এক্সপেক্টেড কেমন ছিল? ক্রিপ্টন 5s2 5d6। এটা হলো আমার এক্সপেক্টেড ছিল। কি হবে বুঝতেই পারতেছো? একটা ইলেকট্রন, একটা ইলেকট্রনে কিন্তু একটা ইলেকট্রন এখানে চলে যাবে। তো সেক্ষেত্রে আবার ইলেকট্রন বিন্যাসটা কেমন হচ্ছে? ক্রিপ্টন 4d7 5s2 গেল রাদারফোর্ডিয়াম। এরপরে আসতেছে হলো প্যালাডিয়াম। এইটা একটু মার্ক করে রাখবা, বুঝছো? প্যালাডিয়াম এটা খুবই ভেজাল, এটা একটু মার্ক করে রাখবো, স্টার দিয়ে রাখি। প্যালাডিয়ামের ভেজালটা কি আমি তোমাকে বলি। প্যালাডিয়াম কত? 45 না? হওয়ার কথা কেমন এক্সপেক্টেড ছিল? ক্রোমিয়াম 5s2 5s2 4d7। এটা হলো আমার এক্সপেক্টেড ইলেকট্রন কনফিগারেশন অফ প্যালাডিয়াম। ওকে, বাট বুঝতেই পারতেছি কি হবে? ট্রান্সফার হবে, তাই না? এইখানে আবার ট্রান্সফার হয় দুইটা, আমি দুইটা আরো দিছি। এই 5s এর দুইটা ইলেকট্রনে দিতে চলে যায়, বুঝছো? এটা খুবই ব্যতিক্রম। কিরকম হয়? ক্রিপ্টন 4d9 হয়, এখানে 5s এ ইলেকট্রন থাকেই না। বুঝতে পারছো? প্যালাডিয়ামেরটা এই জন্য একটু বেশি ব্যতিক্রম। ঠিক আছে, প্যালাডিয়াম গেল। এরপর আছে রোডিয়াম। রোডিয়াম হলো 46। 46 হওয়ার কথা কেমন এক্সপেক্টেড? ক্রিপ্টন 5s2 4d8। এটা হলো আমার এক্সপেক্টেড ইলেকট্রন কনফিগারেশন অফ রোডিয়াম। এখানে আবার এত ব্যতিক্রম নেই, এখানে একটা ইলেকট্রন চলে যাবে, একটা ইলেকট্রন 5s থেকে 4d তে চলে যাবে। তাহলে কি হবে? ক্রিপ্টন 5s1 4d9, এটা হবে। গেল রোডিয়াম। আচ্ছা, এরপরে আসতেছে সিলভার 47। সিলভার 47 এটাতে হওয়ার কথা কেমন? ক্রিপ্টন, আচ্ছা নেক্সট পেজে দেখি। সিলভার 47
তো হওয়ার কথা কেমন ছিল? ক্রিপ্টন 5s2 4d9, একটা ইলেকট্রন ট্রান্সফার ঘটবে। ট্রান্সফার ঘটার ফলে কি হবে? ক্রিপ্টন 4d10 হবে, 5s1 হবে। বুঝতে পারলাম? ওকে, তাহলে এইগুলো ছিল আমার 4d এর ব্যতিক্রম। 4d এতে সবগুলাই মোটামুটি ব্যতিক্রম, প্যালাডিয়ামটা একটু বেশি ব্যতিক্রম। এরপরে 4d ছাড়াও আরো কিছু ব্যতিক্রম আছে। সেটা হলো গ্রুপ 11 এ আর একটা ব্যতিক্রম আছে, সেটা হলো গোল্ডে। গোল্ডের পারমাণবিক সংখ্যা কত হিসাব করি। দেখো সিলভারের কত ছিল? সিলভার মাত্রই করলাম 47। সিলভারের যদি 47 হয়, দেখো আমরা যখন হয়ে গেল আমার পর্যায় সারণী, সিলভারের ছিল 47, সিলভার থেকে গোল্ডে যাচ্ছি, কত যোগ করতে হবে? 32 না? 32 যোগ করতে হবে। আমি দেখছিলাম 5 থেকে 6 এ যাওয়ার সময় 32। এখানে একটু যদি লিখি, 2 থেকে 3 এ যাওয়ার জন্য 8, তারপরে কি, সরি ভুল বললাম মেবি, না ঠিকই বলছি, 8, 8, 18, 32 কি ভুল করছিলাম কোথাও ওখানে? একটু ওয়েট করো তো, এটা তো 1 থেকে গেছিলাম, সরি। হ্যাঁ, 8, 18, 18, 32, এটা হলো কোথায়? এই জিনিসটা মাথায় রাখো, 8, 18, 18, 32, 8 কখন যাচ্ছ? যখন হলো তুমি দেখো নিয়ন কি দ্বিতীয় পর্যায়ে, আর্গন হলো তৃতীয় পর্যায়ে, দ্বিতীয় থেকে তৃতীয়তে যাওয়ার জন্য 8, তৃতীয় থেকে চতুর্থতে যাওয়ার জন্য 18, চতুর্থ থেকে পঞ্চমে যাওয়ার জন্য 18, পঞ্চম থেকে ষষ্ঠতে 32, ষষ্ঠ থেকে সপ্তমে 32, এভাবে মাথায় রাখবা। ঠিক আছে? তাহলে দেখো সিলভারের ছিল 47, এখান থেকে এখানে যাওয়ার জন্য 32 যোগ করতে হবে। তো গোল্ডে আসার জন্য মানে কত লাগবে আমার কাছে? 47 এর সাথে 32 যোগ করলে 79 আসে। কত আসে? 79। তাহলে গোল্ডের পারমাণবিক সংখ্যা কত? 79। এখানে দেখো আমরা যদি ফিল আপ করি 79 ঠিক আগের নিষ্ক্রিয় গ্যাস কোনটা? জেনন না? একটু দেখে আসি তো, জেনন না? এটা খেয়াল করে দেখো, 79 আগে জেনন। জেনন 54টা, তাহলে দিলাম জেনন। জেননের পরে 54টা ফিল আপ করে আসছি। জেননের পরে 79 কত নাম্বার পর্যায়ে হবে তাহলে? জেনন কত নাম্বার পর্যায়ে ছিল মনে করি আমরা আবার একটু। দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন পঞ্চম পর্যায়ে। তাহলে আমার গোল্ডটা কোন পর্যায়ে হবে? ষষ্ঠ পর্যায়ে হবে। 6 দিয়ে শুরু, 6s, শেষ হবে কোথায়? 6p তে। মাঝখানে কি কি ফিল আপ করতে হবে? মাঝখানে 4f ফিল আপ করতে হবে, 5d ফিল আপ করতে হবে। দেখো 54টা ছিল জেননে, জেননে ছিল 54টা, খেয়াল করিও। 79টা ফিল আপ করতে হবে, তাহলে আমার বাকি থাকে কয়টা? 79 মাইনাস 54, সেটা আসে কত? 25টা ইলেকট্রন ফিল আপ করতে হবে। দেখো 6s এ 2টা দিলাম, 23টা। 4f এ কয়টা দিতে পারবো? 14টা দিয়ে দিই। তাহলে 23 মাইনাস 14, 23 মাইনাস 14 কত আসে? আসলে 9টা। তাহলে 5d তে দিব কয়টা? 9টা, তাই না? এরকমই লাগতেছে ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা। 6p অব্দি তো যাবেই না, 9টা বাকি আছে, তাহলে 10টার বেশি হইলে 6p অব্দি যাওয়ার কথা আসতো। এখানে ব্যতিক্রমটা হবে হলো এই যে 6s থেকে একটা ইলেকট্রন 5d তে চলে যাবে, এটাই ব্যতিক্রম। ঠিক আছে? তাহলে হবে কি, জেনন সিরিয়ালি লেখলে 4f আগে আসবে, 4f 14, 5d 10, 6s 1, এটা হবে একটা ব্যতিক্রম। ওকে, এরপরে এছাড়াও ওইখানে আর একটা ব্যতিক্রম দেখা যাবে, সেটা হলো প্লাটিনাম। প্লাটিনাম এর পারমাণবিক সংখ্যা হবে, তোমরা একটু খেয়াল করে দেখে নিও, 78। গোল্ডের আগেরটাই তো প্লাটিনাম, তাই না? এটার হওয়ার কথা ছিল কেমন? জেনন 6s2, 4f 14, 5d 8 হওয়ার কথা ছিল, কিন্তু একটা ইলেকট্রন ট্রান্সফার করে এখানে চলে যাবে। এখানে যদি একটা ইলেকট্রন চলে যায়, সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হবে জেনন 4f 14, 5d 9, 6s 1। এরপরে দেখো আমরা আর 3টা ব্যতিক্রম শিখবো, সেটা হলো ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম। এই 3টা একটু দরকার আছে, এই জন্যই শিখবো। হ্যাঁ, দেখো ল্যান্থানামের পারমাণবিক সংখ্যা কত? 57। 57 মানে কি? একটু আগেই দেখলাম কোনটা ফিল আপ করে আসছে? জেনন ফিল আপ করে আসছে না? জেননই তো, দেখে নিতে একটু। হ্যাঁ, জেনন 54, তাহলে ফিল আপ করে আসছে না? তাহলে ওর ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল, মানে কিভাবে যাবে? জেনন ফিল আপ করে আসলে 6s, 4f,
5t6p এভাবে যায় না? তো দেখো দুইটা আমরা দিলাম ইসে, 54 পর আরো দুইটা, বাকি আছে একটা। তো একটা আমরা কই দিব 4f এ, তাই না? এটা ছিল আমার expected electron configuration of lanthanum was like this, বাট হবে কি এই 4f এর একটা ইলেকট্রন চলে যাবে অ্যাকচুয়ালি 5t তে, মানে ল্যান্থানামের 4f এ ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এইটা হলো আমার ব্যতিক্রমটা। তাহলে হবে কিরকম, 5t1 6s2, 4f থাকবে না ল্যান্থানামের জন্য। ঠিক আছে, এর পরবর্তীতে আমার কি কি আছে, অ্যাক্টিনিয়ামের হলো কত ছিল, 89। 89 এর কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটা আছে, রেডন আছে, রেডন রেডনের পারমাণবিক সংখ্যা জানো কত? দেখো জেননের ছিল, লেখাই আছে খালি, রেডন হলো 86, তাহলে 89। দেখো সিমিলার কাহিনী ঘটবে এখানে, হওয়ার কথা ছিল কিরকম, 7s2 5f1, 5f1 6d তে কোনো কিছু থাকার কথা ছিল না, 6d তে কোনো কিছু থাকার কথা ছিল না, আবার 7p এর তো কথাই আসতেছে না। তো 4f থেকে একটা ইলেকট্রন অ্যাকচুয়ালি এখানে চলে যাবে, যদি চলে যায় তাহলে ইলেকট্রন বিন্যাস কিরকম হবে, রেডন 6d1 7s2, অ্যাক্টিনিয়াম, এরপরে আছে থোরিয়াম হলো 90। সিমিলার কাহিনী হওয়ার কথা ছিল রেডন 7s2 5f2 6d9 7p9, তাহলে এখান থেকে দুইটা চলে যাবে এইখানে, এটা যদি এইখানে চলে যায় তখন আমার এক্সপেক্টেড যে ইলেকট্রন কনফিগারেশন আছে সেটা আর পাবো না আমি, এক্সপেক্টেডটা পাবো না। কিরকম পাবো তাহলে, রেডন দাঁড়াও ভুল লিখলাম, 6d2 7s2। অ্যাক্টিনাইট সিরিজ আর ল্যান্থানাইট সিরিজ আরো কিছু ব্যতিক্রম আছে, তো ওইগুলো আমাদের পড়তে হবে না, আমরা অনেকগুলাই পড়ে ফেলছি। তো এই কয়েকটা পড়লে আমাদের আপাতত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমি ল্যান্থানাম অ্যাক্টিনিয়াম থোরিয়ামেরটা কেন স্পেশালি পড়াইলাম সেটা একটু পরে বুঝতে পারবো। এখন আমরা যখন ব্লকগুলা চিনবো, হ্যাঁ, যখন ব্লকগুলা চিনবো, ঠিক আছে, আমি একই পেজের মধ্যে 4টা ব্লক লিখে ফেলতেছি, সবাই ধারণা, যেহেতু সবারই সামান্য ধারণা থাকার কথা, তাও যাদের নাই তারাও ধারণা পেয়ে যাবে, সমস্যা নেই। এস ব্লক, এত কম জায়গা নিয়ে না লিখি, সমান ভাগ করি 4টা, ওয়েট করো একটু, ভাগ করে ফেলছি। এই পাশে লিখতেছি এস ব্লক, এই পাশে লিখতেছি পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। আচ্ছা, সবগুলো ব্লকের আগে ডেফিনিশন দিব, তারপর আস্তে আস্তে সবগুলার যে জেনারেল কিছু প্রপার্টিজ আছে ওগুলো একটু আলোচনা করব, হ্যাঁ, ওকে, শুরু করি। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এস ব্লক বলতে বোঝায় ইলেকট্রন বিন্যাসের সময় সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে, ইলেকট্রন বিন্যাসের সময় সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে তাহলে তাদেরকে আমরা বলতেছি এস ব্লক এলিমেন্টস। ঠিক আছে, পি ব্লক কাকে বলবো তাহলে, সর্বশেষ ইলেকট্রন যদি পি অরবিটালে প্রবেশ করে, পি অরবিটাল এ প্রবেশ করে। ডি ব্লক কাকে বলবো, সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটাল এ প্রবেশ করে। আর এফ ব্লক কাকে বলবো তাহলে, সর্বশেষ ইলেকট্রন যদি এফ অরবিটালে প্রবেশ করে। এস ব্লক মৌল কারা, আমরা পর্যায় সারণীতে যদি আইডেন্টিফাই করতে চাই যে এস ব্লক মৌল কারা, চলো একটু দেখে আসি।
এই যে দেখতে পাচ্ছ না, গ্রুপ 1 গ্রুপ 2 এদের সর্বশেষ ইলেকট্রন কোথায় যায়? 1s এর সরি S1 আর একটা হয় S2, তাই না? এদের সর্বশেষ ইলেকট্রনগুলো S1 2 এরকম ভাবে পূর্ণ থাকে। আরেকটা আছে হলো এই পাশে হিলিয়াম। তাহলে গ্রুপ 1 গ্রুপ 2 আর হিলিয়াম হলো কি আমার S ব্লক মৌল। গ্রুপ 1 গ্রুপ 2 হিলিয়াম হলো S ব্লক মৌল। আচ্ছা, তারপর আছে পি ব্লক। পি ব্লক হলো এই যে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 এর সবাই পি ব্লক, শুধুমাত্র বাদ যাবে হলো হিলিয়াম। কেন হিলিয়াম বাদ যাবে? কারণ হিলিয়াম তো এস ব্লক। বুঝলাম এটা। আচ্ছা, ডি ব্লক কার? ডি ব্লক হলো এই যে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এ যে কয়টা আছে সবাই ডি ব্লক, শুধুমাত্র এই যে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সিরিজ তারা বাদ যাবে। কিন্তু ল্যান্থানাইড অ্যাক্টিনাইড সিরিজের মধ্যে কতগুলো ডি ব্লক হবে, কোনগুলো হবে একটু পরেই বলতেছে। আর এফ ব্লক কারা? ল্যান্থানাইড সিরিজ আর অ্যাক্টিনাইড সিরিজ। কিন্তু এদের মধ্যে থেকে তিনটা বাদ যাবে। কোন তিনটা বাদ যাবে তোমরা যদি কেউ খেয়াল করে থাকো অলরেডি বুঝে গেছো। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা এস ব্লক কোনগুলারে বলবো? এস ব্লক বলবো হলো আমার গ্রুপ 1 গ্রুপ 2 আর হলো কারা? হিলিয়াম। ঠিক আছে, গ্রুপ 1 গ্রুপ 2 হিলিয়াম। পি ব্লক বলবো কারা? গ্রুপ 13 থেকে গ্রুপ 18, বাদ যাবে কোনটা? হিলিয়াম ব্যতীত। আচ্ছা, ডি ব্লক কারা? ডি ব্লক হলো গ্রুপ 3 থেকে গ্রুপ 12। হ্যাঁ, গ্রুপ 3 থেকে গ্রুপ 12, কিন্তু আরো কিছু অ্যাড হবে। সেটা হলো এই দেখো, ল্যান্থানামের শেষ ইলেকট্রনটা কোথায় যাচ্ছিল? 5d তে, তাহলে এটাকে ডি ব্লক। অ্যাক্টিনিয়ামের 6d তে, তাহলে এটাও ডি ব্লক। থোরিয়ামের 6d তে, এফে কিন্তু যাচ্ছে না, তাহলে এগুলাও কি? ডি ব্লক। গ্রুপ 3 থেকে গ্রুপ 12 প্লাস ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, বাদ যাবে কারা? ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড যে সিরিজটা আছে, ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সিরিজের বাকি মৌল বাদ যাবে। বাকি মৌল বাদ যাবে, বুঝতে পারলাম? এটা গেল। আর হলো তাহলে আমার বাকি থাকতেছে কি? এফ ব্লক। এফ ব্লক কারা? ল্যান্থানাইড ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সিরিজ বাদ যাবে কয়টা? তিনটা বাদ যাবে। কোন তিনটা বাদ যাবে? ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম বাদে। কারণ ওরা কি? ওরা কিন্তু ডি ব্লক। ঠিক আছে, তাহলে দেখো তো আমার এস ব্লকে টোটাল মৌলের সংখ্যা হইল কয়টা? একটু গুনি যদি আমরা। দেখো, গ্রুপ 1 এ আছে 7টা, গ্রুপ 2 তে আছে 6টা, 13টা, আর একটা হলো হিলিয়াম। তাহলে টোটাল মৌলের সংখ্যা 14টি। আর এইখানে দেখো পি ব্লকে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 অব্দি টোটাল মৌল আছে 37টা, 6 6 36, আর একটা হিলিয়াম 37। তো আমরা তো হিলিয়াম বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে কয়টা? 36টি। ডি ব্লকে, আচ্ছা আগে ডি ব্লকের আগে আমরা বাদ হিসাব করে হলো এফ ব্লকে কয়টা আছে। এফ ব্লকে 15 15 30টা থাকার কথা ছিল, তার থেকে তিনটা বাদ যাবে, তাহলে কত হইতেছে? 27টি। তো বাকি থাকে হলো 41টা। 41টা আছে হলো আমার ডি ব্লকে। ঠিক আছে, 41টা আছে আমার ডি ব্লকে। হলো এটা নিয়ে একটু মানে কতগুলা বইতে কতগুলাই দিছে, কি বলে, ধারণা মানে মতামত দিছে। তো আজারি স্যারের বইতে লাস্ট আই চেকড 41টি দেওয়া ছিল। তোমরা চেক করে ঠিক করে নিতে পারো। যদি কোনো অসুবিধা পাও এখানে, মানে কোনো ডিসক্রিপেন্সি পেলে আমাকে জানাতে পারো, আমি ঠিক করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, তো এটা গেল আমার হলো কিসের পরমাণুর সংখ্যা, সরি পরমাণুর সংখ্যা। হ্যাঁ, এস ব্লকে 14টা, পি ব্লকে 36টা, ডি ব্লকে 27টা, এফ ব্লকে 41টা। এখন ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস কিরকম হবে? এস ব্লকের ইলেকট্রন বিন্যাস হয় কিরকম? NS 1 2 এরকম, তাই না? পি ব্লকের ইলেকট্রন বিন্যাস হয় NS 2, অ্যাকচুয়ালি এরকম না। পি ব্লকের জন্য কিন্তু ডি থাকে, ডি অরবিটাল গুলো থাকে। আমরা একটু চেক করে আসি, দেখা একটা দাঁড়াও, এই জন্য কয়েকটা করায় রাখছি। দেখো টিনের জন্য দেখো ডি আসতেছে, পরে এস, তারপরে পি। আমরা বলতে পারি n-1 ডি। পি ব্লকের জন্য ইলেকট্রন বিন্যাস n-1 ডি। ডি কিন্তু ফিল্ড থাকে
পরে NH2, পরে যায় NP1 থেকে 6। এরপরে আসতেছে কি, এরপরে আসতেছে হলো ডি ব্লক। এটা কি ডি ছিল না? ডি ব্লক। ডি ব্লকের জন্য ইলেকট্রন বিন্যাসটা হয় এরকম। খেয়াল করো, একটা ডি ব্লক দেখাই তোমাদের। কোনটা দেখাবো? এখানে তো অনেক সবগুলাই ডি ব্লক। এই দেখো, ক্রোমিয়ামেরটা দেখো কিরকম হচ্ছে। N-1 D1 থেকে 10 আর হলো NS 1 থেকে 2 দুইটাই থাকবে, দুইটাই থাকে কিন্তু তা। তো সেই ক্ষেত্রে N-1 D 1 থেকে 10 আর NS, এখানে আমরা সরাসরি 2 লিখতে পারতেছি না কারণ কতগুলোর জন্য NS1 ও হয়। ঠিক আছে, NS1 থেকে 2। F এর জন্য কিরকম হবে? F একটা কি দেখাইছিলাম, F F F F, এই যে থোরিয়ামেরটা, এর তো F এর থাকার কথা ছিল। কিরকম হবে? NS N-2F টা আগে আসবে, তারপরে NS, তারপরে হলো সরি N-2F, তারপরে ND, তারপরে হলো কি NS, এই সিরিয়ালে যাক, তাই না? এটা ইলেকট্রন বিন্যাস হচ্ছিল যে এরকম হবে, দেখো N-2F 1 থেকে 14, ডিতেও কিন্তু থাকতে পারে N-1 D 1 থেকে 2 আর হলো NS2। এই ব্লকের ইলেকট্রন কনফিগারেশন এরকম হচ্ছে। ওকে, আরো কিছু ইনফরমেশন আছে, সেগুলো লিখি। গ্রুপ 1 এর জারণ অবস্থা কিরকম হয়? +1 +2 জেনারেলি। ঠিক আছে, হাইড্রোজেনেরটা নিয়ে ব্যতিক্রম আছে, ওইটা আলাদা হিসাব। গ্রুপ 1 বললাম, সরি, এস ব্লকের। পি ব্লকের জন্য জারণ অবস্থা ভ্যারিড বা পরিবর্তনশীল, মানে বিভিন্ন বিভিন্ন গ্রুপের জন্য বিভিন্ন রকম হয়। পরিবর্তনশীল লিখে ফেলি এখানে, পরিবর্তনশীল। বিভিন্ন গ্রুপের জন্য বিভিন্ন রকম হয়। যেমন আমরা যদি একটু লিখি এক্সাম্পলের জন্য, গ্রুপ 17 এর জেনারেল জারণ মান হয় হলো -1 জেনারেলি। ঠিক আছে, গ্রুপ 16 এর জন্য জেনারেল জারণ মান হয় হলো -2, -1 ছাড়া থাকতে পারে কিন্তু, হ্যাঁ, এখানে আমি জেনারেল কথাবার্তা বলতেছি। ঠিক আছে, এটসেট্রা। আর গ্রুপ 18 এর তো কোনো জারণ মানই থাকবে না, কারণ তো রিঅ্যাকশন করবে না, তাই না? আচ্ছা, গ্রুপ ডি, সরি ডি ব্লকে তো পরিবর্তনশীল জারণ মান দেখে, এটা আমরা জানি। আর এফ এর জন্য একটা জেনারেল জারণ মান আছে, সেটা হলো +3। +3 মোটামুটি সবাই দেখায়, এই জন্য এটাকে জেনারেল ধরে নেওয়া হয়। গেল এটা। আচ্ছা, আমরা ব্লক কেমিস্ট্রি নিয়ে আরো একদম শেষের দিকে পড়বো, লাস্টে। আমি সিরিয়ালটা হয়তো উল্লেখ করি নাই। এরপর থেকে আমরা কিছু পর্যায়বৃত্ত ধর্ম পড়া শুরু করব। পর্যায়বৃত্ত ধর্ম পড়ার পরে আমরা রাসায়নিক বন্ধন পার্টটা কমপ্লিট করব। তারপরে এসে আমরা আবার এই যেভাবে গ্রুপ কেমিস্ট্রি গুলা পড়বো, মানে বিভিন্ন গ্রুপের জন্য যে যে কেমিস্ট্রি দেখা যায়, আমাদের সিলেবাসে যতটুকু আছে ততটুকু পড়বো অবশ্যই আমরা। তো আগে আমরা জেনারেল ধারণা দিচ্ছিলাম আজকে, তার মধ্যে আমরা ব্লকগুলোর সাথে একটু পরিচিত হলাম। এরপরে আমাদের যেটা বাকি থাকবে আজকের লাস্ট টপিক, সেটা হলো পর্যায় আর গ্রুপ নির্ণয়। পর্যায় ও গ্রুপ নির্ণয়। ঠিক আছে, পর্যায় আর গ্রুপ নির্ণয়। এখন দেখো, ফার্স্টে আমরা পড়বো হলো পর্যায় নির্ণয়। ছোটবেলায় পড়ে আসছি এটা। পর্যায় নির্ণয় আমরা জেনারেল রুলটা দেখাবো, তারপর আমি একটু ট্রিক্স বলবো। পর্যায় নির্ণয়, ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাসে এন এর সর্বোচ্চ যে ভ্যালুটা আছে, এন বলতে প্রধান কোয়ান্টাম সংখ্যা মান, সেটাই পর্যায় নির্দেশ করে। ঠিক আছে, এন এর সর্বোচ্চ মান যা, সেটাই পর্যায়। ঠিক আছে, তাহলে পর্যায় নির্ণয় গেল। এরপরে আমরা পড়তে চাচ্ছি হলো গ্রুপ নির্ণয়। গ্রুপ নির্ণয়, গ্রুপ নির্ণয়ের জন্য একটা কেস আছে। যদি এস ব্লক হয়, মানে সর্বশেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে যায়, তারপরে যদি পি ব্লক হয়, মানে সর্বশেষ ইলেকট্রনটা যদি পি অরবিটালে যায়। আচ্ছা, আমি একটু চেক করি আমার রেকর্ডিং আছে কিনা। তারপরে
আছে কি ডি ব্লক। ডি ব্লকের জন্য আরেকটা রুল, আরেকটা আছে এফ ব্লক। এফ ব্লকের জন্য আসলে রুল লাগবে না, কারণ এফ ব্লকের পজিশন আমরা জানি গ্রুপ 3 অনলি না। এফ ব্লক আসো দেখি। এস ব্লক, যদি সর্বশেষ শক্তি ইলেকট্রনটা সে এস অরবিটালে যায়, তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যায় এস অরবিটাল এর ইলেকট্রন সংখ্যা সমান সমান গ্রুপ। এখন কথা আছে, এখানে একটা ব্যতিক্রম আছে। কেউ বলতে পারো ব্যতিক্রম কি? হিলিয়াম। হিলিয়াম ব্যতীত, হিলিয়াম এস ব্লক হইলে পরে ওইটাকে 18 নম্বর গ্রুপে স্থায়িত্ব দেওয়া, মানে 18 নম্বর গ্রুপে দেওয়া হয়েছে, কারণ ওটা হলো নিষ্ক্রিয় গ্যাসের মতো বিহেভিয়ার দেয়। নিষ্ক্রিয় গ্যাসের মতো বিহেভিয়ার দেখানোর কারণ হলো সর্বশেষ শক্তি স্তরটা পরিপূর্ণ। ওকে, হিলিয়াম ব্যতীত। আচ্ছা, এরপর আসে পি ব্লক, মানে সর্বশেষ শক্তি ইলেকট্রনটা যদি পি অরবিটালে যায়, সেক্ষেত্রে এনএস প্লাস এনপি, ঠিক আছে, প্লাস 10। এনএস দ্বারা আর এনপি দ্বারা কি বুঝাচ্ছি? আচ্ছা, এখানে তো এনএস লিখে দিই, বেটার হয়। ঠিক আছে, তারপর ওই দুইটার একবার জেনারেল একটা পরিচিতি দিয়ে দিচ্ছি। এনএস, এনএস দ্বারা বুঝালাম হলো এস অরবিটাল এ ইলেকট্রন সংখ্যা। এনপি দ্বারা বুঝালাম পি অরবিটাল এ ইলেকট্রন সংখ্যা। আর সামনে আসবে এনডি দ্বারা বুঝাবো হলো ডি অরবিটাল এ ইলেকট্রন সংখ্যা। এখন দেখো এই পি আর এস কই থেকে আসলো, তাই না? দেখো পি ব্লকের ইলেকট্রন বিন্যাস কিরকম হয়, এই যে NS2NP না, এই যে এই NS আর এই NP তে যতগুলো ইলেকট্রন আছে তার যোগফলের সাথে 10 যোগ করলে পরে আমরা কি পাবো? গ্রুপ পাবো, গ্রুপ পাবো। হ্যাঁ, এরপর আসতেছে ডি ব্লক। ডি ব্লকের জন্য আমরা কি করব? NS প্লাস ND সমান সমান হবে হলো। আচ্ছা, NS আর ND কই থেকে আসলো? এই যে তাকাও ডি ব্লকের ইলেকট্রন বিন্যাস, এই যে N-1D NS12 না, এই দুইটা যোগ করে দিবা, তাহলে গ্রুপ পেয়ে যাবা। বুঝতে পারছো? তাহলে গ্রুপ পেয়ে যাবে। আর এফ ব্লকের তো পজিশন একটাই, সেটা হলো গ্রুপ 3। গ্রুপ 3, এইখানে আমরা কিছু ব্যতিক্রম পাবো ডি ব্লকের মধ্যে। ডি ব্লকের মধ্যে আমরা একটাই ব্যতিক্রম পাবো, সেটা হলো থোরিয়াম। থোরিয়াম ব্যতিক্রম কেন হবে? কারণ থোরিয়াম তো আমরা জানি গ্রুপ 3 তে, কিন্তু থোরিয়ামে যদি তোমরা দেখো, থোরিয়ামের ইলেকট্রন বিন্যাসে যাই আমরা, এটা তো পড়ে রাখছি একটু আগেই। থোরিয়াম হয়ে গেল, এই যে থোরিয়াম দেখো, এস আর ডি এরটা যোগ করতে হয়, এটা তো ডি ব্লক, আমরা তো দেখলাম এটা ডি ব্লক। এস আর ডি যোগ করলে কত আসছে? 4। কিন্তু থোরিয়াম কিন্তু 3 নাম্বার গ্রুপে। হ্যাঁ, তো এটা একটু ব্যতিক্রম আছে, তো থোরিয়ামটা আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে, কোনটা মাথায় রাখবো? থোরিয়াম ব্যতীত, কারণ থোরিয়ামটা ল্যান্থানাইড অ্যাক্টিনাইডের মধ্যেই পড়ে যাচ্ছে। গ্রুপ 3, গ্রুপ 3 পঞ্চম, যদি ষষ্ঠ পর্যায় হয়, ষষ্ঠ পর্যায়ের গ্রুপ 3 আমরা বলতেছি হলো ল্যান্থানাইড, আর সপ্তম পর্যায়ের গ্রুপ 3 আমরা বলতেছি হলো অ্যাক্টিনাইড। ঠিক আছে, এগুলোর মধ্যে কিন্তু এই যে এফ ব্লক কিন্তু গ্রুপ 3 তে পড়বে, ওই যে অ্যাক্টিনিয়াম থোরিয়ামও গ্রুপ 3 তেই পড়বে, আর ল্যান্থানাম। ওকে, তো এটা মাথায় রাখলাম, এগুলো জেনারেল সেন্স ছিল। এবার আসলে আমরা একটু পর্যায় সারণীটা কপি করে নিয়ে এসে দেখি কোনো ট্রিক পাই কিনা। ওয়েট করো একটু। দেখো, আমরা কি চাচ্ছিলাম? পর্যায়ের গ্রুপ বের করতে। আমরা পর্যায় গ্রুপ বের করার জন্য ওই যে ম্যাজিক নাম্বার আর নিষ্ক্রিয় গ্যাসগুলোর সাহায্য নেব। ঠিক আছে, আমরা যদি এই যে আমাদের পর্যায় সারণীতে যে কয়টা আপাতত আমি লিখলাম, এই কয়েকটা যদি আমার মুখস্থ থাকে,
ম্যাক্সিমাম গুলা পজিশন দিয়া যে কোয়েশ্চেন গুলা পাই আমরা, যে কত নাম্বার পর্যায়ে আছে, কত নাম্বার গ্রুপে আছে, ওইটা এর ভিতরে কভার হয়ে যাবে। যেমন তোমাকে ধরা বললো ক্যাডমিয়ামের গ্রুপ আর পজিশন বের কর, পর্যায়ের গ্রুপ বের কর। তুমি জানো ক্যাডমিয়াম হলো জিঙ্কের নিচে, তাহলে অবশ্যই এটা গ্রুপ নাম্বার কততে থাকবে? 12তে থাকবে। 12তে থাকবে না? 12তে যদি থাকে, আর পর্যায় কত হবে? জিঙ্ক চতুর্থ পর্যায়ে, তাহলে কত হবে? পঞ্চম পর্যায়ে। এইভাবেই তুমি শর্টকাট, মানে শর্টকাট বলতে কি, এই যে কয়টা লেখলাম এই কয়েকটা যদি মুখস্থ থাকে তাহলে অনেক ইজিলি তুমি পজিশন আর ইসার কোয়েশ্চেন গুলো, মানে কোনো কিছু হিসাব না করে এখানে ইলেকট্রন বিন্যাস করা লাগতেছে, তারপরে কি সব ঠিকঠাক ইলেকট্রন বিন্যাস হলে পরে তারপরে আবার যাবে যে ওটার গ্রুপ ট্রুপ পাচ্ছি আমরা। তো সেই ক্ষেত্রে তোমার যদি এইটা মুখস্থ থাকে, তোমার মোটামুটি কাজ হয়ে গেছে ধরে নাও। হ্যাঁ, এরপরে চলো তাহলে আমি কিছু কোয়েশ্চেন একটু বুঝাই। যেমন ধরো তোমাকে জিজ্ঞেস করলো 87 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির অবস্থান কোথায়? 87 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির অবস্থান কোথায়? আচ্ছা, এটা অনেক ইজি একটা কোয়েশ্চেন হয়ে গেছে। দেখো, আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যাগুলো সবার মনে আছে না? কত কত জানি? 2, 10, 18, 36, 54, 86 আর হলো 118 না? দেখো 87, 86 পরে, 86 পরে এটা হলো প্রথম পর্যায়ে, এটা হলো প্রথম পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তাহলে দেখো 87 ষষ্ঠ এর পরে, মানে কি এটা কি সপ্তম পর্যায়ে? তাহলে এটার পর্যায় কত হবে? সপ্তম পর্যায়ে। মানে আমার কিন্তু ইলেকট্রন বিন্যাসও করতে হচ্ছে না, এটা সপ্তম পর্যায়ে। আচ্ছা, সপ্তম পর্যায়ে দেখো নিষ্ক্রিয় গ্যাসের একদম ঠিক পরের মৌল, তাহলে এটা কততে যাবে? গ্রুপ 1-এ যাবে না? গ্রুপ 1-এ যাবে না? দেখো আমি যদি পর্যায় সারণীতে দেখাই, দেখো কোথায়, সরি ছিল কোথায়? ষষ্ঠ পর্যায়ে ঠিক একদম পরের মৌলটা 87 নাম্বারটা, তাহলে কি ফ্রান্সিয়াম হবে না? তাহলে এটা কত হবে? প্রথম গ্রুপ। এইভাবে আমরা বের করতে পারবো, মানে পারমাণবিক সংখ্যা জানা থাকলে অনেক ইজিলি বের করে ফেলা যাবে। ঠিক আছে, তারপরে ধরো তোমাকে বললো লেড এর অবস্থান কোথায়? এখন তুমি তো জানো লেড কোন গ্রুপে, লেড কোন গ্রুপে, গ্রুপ নাম্বারটা এটার মুখস্থ থাকার কথা, 3 লেড। লেড কোন গ্রুপে? দেখো লেড হলো আমার কার্বনের গ্রুপে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, 3 লেড। কার্বন কত নাম্বার গ্রুপে ছিল? 14তে, 14তে ছিল। আচ্ছা, এখন আমরা দেখি কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, 3 লেড। পর্যায় গুণী। এখন কার্বন ছিল কততে? তৃতীয়, সিলিকন হলো তৃতীয়, জার্মেনিয়াম চতুর্থ, 3 পঞ্চম, এটা কততে? তাহলে ষষ্ঠ। তাহলে আমার কি ইলেকট্রন বিন্যাসও করতে হচ্ছে না। ইলেকট্রন বিন্যাস দিয়ে যদি তুমি করো, হ্যাঁ অবশ্যই মিলবে, এবং করতে সময় লাগার কথাও না, কারণ ইলেকট্রন বিন্যাসের জন্য তো আমি শর্ট রুল শিখাইছি, তাই না? প্রথম পর্যায়ে লিখলাম গ্রুপ হবে, সরি গ্রুপ 1, এটা হলো গ্রুপ 40। তাহলে এইভাবে যেগুলো আমাদের মুখস্থ আছে ওগুলো আমরা অনেক ইজিলি করতে পারবো। ঠিক আছে, তারপরে ধরো কোনোটা বললো যে প্রোমিথিয়াম, হ্যাঁ 61, প্রোমিথিয়াম 61 বলেছে, এর অবস্থান কোথায়? আচ্ছা, তোমরা চাইলে একটা ইলেকট্রন, এটাকে আমরা ইলেকট্রন বিন্যাস দিয়েও দেখবো। আর এমনিতে চিন্তা করি 61, আমরা জানি 57 থেকে 71 অব্দি কোথায়? 71ই তো হয়ে গেল। কিন্তু এই জিনিসটা বারবার ভুলে যায়, ল্যান্থেনাইডের অ্যাক্টিনাইডের যে নাম্বারটা আছে, তোমরা আবার ভুলো না। দেখো 57 থেকে 71 ঠিকই আছে, 57 থেকে 71 অব্দি কোথায়? ল্যান্থেনাইড সিরিজে। তাহলে 61 তো 57 থেকে 71-এর মধ্যেই পড়ে, 57 থেকে 71-এর মধ্যেই যেহেতু পড়ে, তাহলে ওটা কোথায় হবে? ল্যান্থেনাইড সিরিজে হবে। ল্যান্থেনাইড সিরিজের অবস্থান কোথায়? ষষ্ঠ পর্যায়, গ্রুপ 3। বুঝতে পারলো? বুঝতে পারলাম। আচ্ছা, এটাকে আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে একটু বোঝার চেষ্টা করি। আসো, প্রোমিথিয়ামে ব্যতিক্রম থাকতে পারে, আমরা ব্যতিক্রমটা নিয়ে চিন্তা করব না, আপাতত এক্সপেক্টেড ইলেকট্রন বিন্যাস দিয়ে চিন্তা করি। প্রোমিথিয়াম 61, 61-61-এর কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটা আছে? যে 54, জেনন, জেনন আছে। তাহলে জেনন
জেননের পরে আসবে কি 6s, তারপরে 4a, তারপরে 5t, তারপরে 6p। ওকে, জেনন ছিল 54, এন হলো 61, বাকি আছে কয়টা? 7টা। তাহলে এখানে 2টা, এখানে 5টা, 4 5, 4 5। তাহলে এফ এফ ব্লকে গেছে। এফ ব্লকের অবস্থান তো আমরা জানি তৃতীয় গ্রুপে, গ্রুপ 3 তে। আর দেখো এখানে এন এর হাইয়েস্ট ভ্যালু কত? 6। এন এর হাইয়েস্ট ভ্যালু 6, তাহলে পর্যায় কি হবে? ষষ্ঠ। তার মানে আমার ইকেও এটা সমর্থন করতেছে। ওকে, বুঝতে পারলাম? ওকে, তাহলে এইভাবে পর্যায়ের গ্রুপ নির্ণয়ের শর্টকাট রুলটা হলো যে আমরা যদি নিষ্ক্রিয় গ্যাসের ইগুলা পারমাণবিক সংখ্যাগুলো মনে রাখি, হ্যাঁ, আর নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যাগুলো মনে রাখলে যদি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে সেটা বের করা অনেক ইজিয়ার হয়ে যায়। আবার আমরা যে কয়েকটা মৌল মুখস্থ করছি ওগুলো যদি আমাদের মুখস্থ থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে কি অনেকগুলোর অবস্থান আমরা কোনো কিছু না করেই বের করে দিতে পারতেছি। আবার ধরো কোনোটা আমার একদমই জানা নাই যে এটার গ্রুপ নাম্বার কত, এটার গ্রুপে, এটা কোন গ্রুপে আমার সেটাও মনে পড়তেছে না, কিন্তু ধরো পারমাণবিক সংখ্যা কোনোভাবে আমি জানতে পারছি, তাহলে তো নিষ্ক্রিয় গ্যাস দিয়ে বের করা যাইতো। এখন কথা আছে আবার, এই যে প্রমিথিয়ামটা যদি তুমি নিষ্ক্রিয় গ্যাসের ওইটা খাটাইতে যাও, দেখো 54 পরে, তাহলে কি এটা কি ষষ্ঠ পর্যায়ে হবে? গেল ষষ্ঠ পর্যায়ে বের করলাম। কিন্তু 61 তুমি যদি এভাবে গুনতে চাইতা, 54 পরে 5 ঘর গুনলে পরে গ্রুপ 5-এ আসার কথা, কিন্তু এটা কিন্তু গ্রুপ 5-এ আসবে না, গ্রুপ 3-তে আসবে, কারণ আমরা জানি কি 57 থেকে 71 কোথায়? ল্যান্থানামে। তো এইভাবে আর কি একটু একটু বুদ্ধি খাটাইলে পরে অনেক ইজি হয়ে যায় অবস্থান আর বের করা। আর ইলেকট্রন বিন্যাস দিয়েও করা যায়, কারণ ইলেকট্রন বিন্যাস আমরা এখন মোটামুটি অনেক শর্ট টাইমেই করতে পারবো। তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে করতে পারো, ঠিক আছে? তো আজকের লেকচারে আমরা কি কি কভার করলাম? আজকের লেকচারে আমরা কভার করলাম হলো আমাদের পর্যায় সারণীর একটা বেসিক ধারণা, কোন কোন মৌলগুলো মুখস্থ রাখতে হবে এগুলো বললাম। তারপরে কিছু গ্রুপের স্পেশাল নেম জানলাম, ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানা ছিল আগেই, আমরা আর একটু ইলাবোরেট করলাম আমাদের জ্ঞানটা। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা মোটামুটি ভালো করেই শিখছি। আমরা কয়টা শিখছি ব্যতিক্রম একটু গুনি, 1টা 2টা 3টা 4টা, 5 6 7 8 9 10 11 12 13 14টা, আরো 7টা ব্যতিক্রম আছে, সেগুলো ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সিরিজে আছে। তো ওগুলো আমাদের লাগে না নর্মালি, তো সেজন্য আমি শিখাইনি, যে কটা লাগে ওই কটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এইগুলা এস ব্লক, পি ব্লক, ডি ব্লকের সাথে পরিচিত হলাম, পর্যায় গ্রুপ নির্ণয়ের জেনারেল রুল শিখাইলাম, আর একটু কিছু ট্রিক শিখাইলাম যেটা দিয়ে তুমি ইজিলি পারবা, ঠিক আছে? তো নেক্সট লেকচারে আমরা পড়বো হলো সম্ভবত সক্রিয় নিউক্লিয়ার চার্জ পড়বো বা জেড ইফেক্টিভ পড়বো। তো তত এই লেকচারটা শেষ করে ফেলো সবাই। গুড বাই।